করে দেই। প্রথমে আসি যে আর্লি প্রেগনেন্সির সেফটি নিয়ে আলট্রাসোনোগ্রাফির এর কোনো রকম ডকুমেন্টেড হ্যাজার্ড পাওয়া যায়নি এখন পর্যন্ত। বলা হয়ে থাকে যে সেফ, তবে এই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণত এনিমেলদের উপর করা হয়। তো বলা হয়ে থাকে যে শুধু ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলে করার জন্য, এমনি এন্টারটেনমেন্টের জন্য বা কৌতূহলের জন্য না করাই বেটার, শুধু ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলেই করা বেটার। এখন এই যে আমরা আলট্রাসোনোগ্রাফির যে সাউন্ড পাঠাচ্ছি, এই সাউন্ড হচ্ছে টিস্যুতে, কিছু সাউন্ড হচ্ছে টিস্যু পাস করে চলে যায়, কিছু আমরা জানি যে টিস্যুর মধ্যে অ্যাবজর্ব হয়, কিছু প্রতিফলিত হয়। যে অংশটুকু অ্যাবজর্ব হচ্ছে ওটা একটু হিট প্রডিউস করে, কিন্তু জেনেটিক এবং কেমিক্যাল ইফেক্টের জন্য যতটুকু হিট প্রডিউস করার দরকার অতখানি করে না, যার দরুন সমস্যা হয় না। একই কথা প্রেশারের ক্ষেত্রেও প্রযোজ্য। কাজে হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সিতে করতে পারবো, তবে ক্লিনিক্যালি ইন্ডিকেটেড থাকলেই করা বেটার। তো প্রশ্ন হচ্ছে যে কখন করবো? সাধারণত আমরা হচ্ছে 6 থেকে 12 উইকস এই সময় করে থাকি। কি কারণে করি? যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য, যে আসলেই প্রেগনেন্সি কিনা। অনেক সময় আর্লি স্টেজে বিভিন্ন অ্যাবনর্মালিটিস থাকে, অ্যাবর্শন, ইক্টোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, সব এগুলো ডিটেক্ট করার জন্য। আবার জেস্টেশনাল এজ অ্যাকুরেট হয় সিআরএল মেজারমেন্ট দিয়ে। সিআরএল সম্পর্কে আমি আজকে বলবো। তো অথবা আর্লি স্টেজে যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে, এইসব ক্ষেত্রে 18 থেকে 22 সপ্তাহ এই সময় আমরা কনজেনিটাল অ্যানোমালি ডিটেক্ট করে থাকি। 32 থেকে 36 সপ্তাহ এই সময় ওভারঅল ওয়েলবিং, কয়টা প্রেগনেন্সি, প্রেজেন্টেশন কেমন, ফিটাল বায়োমেট্রিক কত, প্লাসেন্টা কেমন আছে, ফ্লুইড কেমন আছে, গ্রস কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সমস্ত ইনফরমেশন আমরা এই সময় পেয়ে থাকি। তো শুরু করি যে ফার্স্ট ট্রাইমেস্টার আর্লি প্রেগনেন্সি। পেশেন্টের হচ্ছে ফুল ব্লাডার লাগবে, ইউরিনের প্রেশার লাগবে, এবং যদি টিভিএস করা হয় সেক্ষেত্রে এমটি ব্লাডারে হলো পসিবল। এখন ইউরিনারি ব্লাডারটা ফুল থাকলে আমাদের হচ্ছে পার অ্যাবডোমেনে ব্লাডারের পিছনে যে পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্টটা তৈরি হয়, এই এনহ্যান্সমেন্টটা আমাদের ইউটেরাস দেখতে হচ্ছে বা পেলভিক অর্গানস ইভালুয়েট করতে হেল্প করে। তো পেশেন্টের প্রিপারেশন হয়ে গেলে আমরা হচ্ছে জেল লাগাবো, জেল লাগিয়ে আমরা কার্টিলিনিয়ার ট্রান্সডিউসার চুজ করবো, এবং হচ্ছে আমরা ইয়ে করবো, পেশেন্টকে সুপাইন পজিশনে শুয়ে জেল দিয়ে নর্মালি আমরা ইউটেরাস যেভাবে স্ক্যান করে থাকি, ইউটেরাস ক্লাসে যেভাবে শিখেছি ওভাবেই আমরা হলো স্ক্যান করবো। স্ক্যান করলে পরে আমরা বিভিন্ন সময়ে হচ্ছে এক এক উইকে আমরা ইন্টারেস্টের ভিতরে এক এক ধরনের চেঞ্জ দেখতে পাবো যদি প্রেগনেন্সি হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো প্রেগনেন্সি জেস্টেশনাল এজ যখন 5th উইক থাকবে তখন আমরা শুধু একটা স্যাক দেখতে পাবো, অ্যানিকুইক একটা স্যাক দেখতে পাবো, তার চারপাশে হাইপারিকুইক একটা মোটা একটা থিক রিং এর মতো থাকবে, এটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। এটা হচ্ছে ইন্ডিকেট করে যে এটা একটা হেলদি প্রেগনেন্সি। 6th উইকে এসে এই স্যাকটার ভিতরে একটা আরেকটা ছোট্ট স্যাকের মতো স্ট্রাকচার তৈরি হবে, যেটাকে বলা হয় ইয়ক স্যাক। 7th উইকে এসে স্যাকের ভিতরে ইয়ক স্যাক ছাড়াও আমরা ছোট্ট একটু ইকোজেনিক একটা এমব্রায়োর মতো দেখতে পাবো। 8th উইকে এসে সেই এমব্রায়োর ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাবো। এই হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ। এখন এই শুরুতে আমরা এরকম একটা জেস্টেশনাল স্যাক দেখতে পাই ইউটেরাসের ভিতরে, এবং তার চারপাশে হাইপারিকুইক ঠিক একটা আউটলাইন থাকে, যেটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। এই যে স্যাক, এই যে এখানে আমরা একটা স্যাক দেখতে পাচ্ছি, তার চারপাশে ঠিক ইকোজেনিক রিমের মতো দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন। হ্যাঁ, তো অনেক সময় রিংটা কমপ্লিট না ইনকমপ্লিট, হ্যাঁ এটা হচ্ছে খেয়াল করতে হয় আমাদেরকে। কমপ্লিট একটা রিং এর মতো এরকম ঠিক একটা রিং এর মতো থাকবে, যেটাকে ডাবল ডিসিডুয়াল স্যাক সাইন বলা হয়। এরপরে গিয়ে ইয়ক স্যাকটা তৈরি হবে। ইয়ক স্যাকটা হচ্ছে হাইপারিকুইক থাকে এবং সেন্ট্রালি হচ্ছে অ্যানিকুইক থাকে, ছোট্ট একটু পানির ফোঁটার মতো এরকম। তারপরে হলো এই ইয়কস্যাক, এই যে এটা হচ্ছে বেস্ট ছবি, এখানে আমরা একটা ইয়কস্যাক দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে ইকোজেনিক এমব্রায়োটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, ইকোজেনিক এমব্রায়োটা, এই যে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, এই যে এমব্রায়োর ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা স্যাক, তার ভিতরে হচ্ছে ইয়কস্যাক, আর এটা হচ্ছে এটা হচ্ছে এমব্রায়ো, তার যার ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ইয়কস্যাক, এই যে যেটা গোল বিন্দুর মতো সেটা ইয়কস্যাক, আর ইকোজেনিকটা হচ্ছে এমব্রায়োর ভিতরে আমরা কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। তো যে এখানে যেমন ইউরিনারি ব্লাডার, এটা ইউটেরাস, এখানে আমরা স্যাকটা দেখতে পাচ্ছি, স্যাকের চারপাশে থিক রিং দেখতে পাচ্ছি, এমব্রায়ো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে একটা স্যাক, এই ইকোজেনিক এমব্রায়ো, এই হচ্ছে ইয়কস্যাক। আমরা এমব্রায়োর ভিতরে ছোট্ট করে এই যে কার্ডিয়াক পালসেশনও দেখতে পাচ্ছি, এইরকম দেখতে পাবো। এখন এটা যদি আপনি জুম করেন তাহলে এমব্রায়োটা এরকম দেখা যাবে, তার হেডের কাছটা কিছুটা রাউন্ডেড আর বাকি অংশটা কিছুটা ট্রায়াঙ্গুলার, দুটো মিলে এরকম একটা হচ্ছে ইকোজেনিক একটা অংশ, যেটা এমব্রায়ো। এই হচ্ছে আস্তে আস্তে এমব্রায়োটা ছোট ছোট বার্ডস তৈরি হবে, লিন বার্ডস। এখন এখানে আমরা হচ্ছে কিছু মেজারমেন্ট নিব। প্রথমে আসি যে আমরা স্যাকের মেজারমেন্টটা নিব।
একটু ছবি দেখাই আপনাদেরকে। আমরা স্যাকের মেজারমেন্টটা নিতে চাই। তো স্যাকের দু ধরনের মেজারমেন্ট নেওয়া যায়, একটা হচ্ছে জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট আর একটা হচ্ছে মিন স্যাক ডায়ামিটার। যদি স্যাকটা একদম রাউন্ডেড থাকে তাহলে আপনি ইনার টু ইনার যে কোনো দিক থেকে একটা মেজারমেন্ট নিতে পারেন, ওটা হচ্ছে জেস্টেশনাল স্যাকের মেজারমেন্ট। মেজারমেন্ট নিলে মেশিন আপনাকে অটো হচ্ছে জেস্টেশনাল এজ, ইডিডি এগুলো জানিয়ে দিবে। আর মিন স্যাক ডায়ামিটার হচ্ছে যদি স্যাকটা রাউন্ডেড না থাকে, যেমন এক্ষেত্রে আমরা এরকম অতটা রাউন্ডেড দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যে কোনো তিন দিক থেকে তিনটা মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নিলে মেশিন আমাদেরকে তিনটা মেজারমেন্টের গড় করে একটা অ্যাকুরেট মেজারমেন্ট জানিয়ে দিবে, ওটাকে বলা হয় মিন স্যাক ডায়ামিটার। এট এ টাইম সে আমাদেরকে জেস্টেশনাল এজ এবং ইডিডি জানিয়ে দিবে। তারপরে আসি যে আমরা সিআরএল মেজার করতে যাচ্ছি। সিআরএল হচ্ছে ক্রাউন রাম্প লেংথ। ছবিটাকে জুম করে নিলে আমরা এমব্রায়োটা এরকম দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত একটা মেজারমেন্ট নিব, এটাকে বলা হয় সিআরএল, ক্রাউন রাম্প লেংথ। এই সময় লিম্বার্স গুলো বাদ যাবে, আম্বিলিকাল কর্ড বাদ যাবে, সব বাদ যাবে, শুধু টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত আমরা একটা মেজারমেন্ট নিব, এটাকে বলা হয় সিআরএল। সিআরএল নিলেও মেশিন আপনাকে অটো হচ্ছে জাস্ট জেস্টেশনাল এজ এবং ইডিডি জানিয়ে দিবে। এবং সিআরএলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কোন একটা পেশেন্টের এলএমপি জানা নেই, তার জেস্টেশনাল এজ, ইডিডি আপনি হচ্ছে ডিটেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেজারমেন্ট হচ্ছে সিআরএল। সিআরএল সবচেয়ে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে থাকে। এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি যে বাচ্চার এমব্রায়ো কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে ইয়কস্যাক, ছোট্ট করে এটা হচ্ছে ইয়কস্যাক, আর এটা হচ্ছে এমব্রায়ো। এই যে কার্ডিয়াক পালসেশন, এটা হলো কার্ডিয়াক পালসেশন। এখানে কার্ডিয়াক পালসেশনটা ভালো দেখা যাচ্ছে। আমরা এমব্রায়োটাকে এরকম জুম করে নিলাম, ছবিটাকে জুম করে নিয়ে তারপরে আমরা মেজারমেন্ট নিব। মেজারমেন্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিতে হবে। যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়কস্যাক আর এটা এমব্রায়ো। ভিতরে কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিব। লিম্বারের একটু দেখেন এমব্রায়োটা নড়াচড়া করছে। হ্যাঁ, সাধারণত 10 উইক 6 ডেজ পর্যন্ত আমরা এমব্রায়োনিক লাইফ বলে থাকি। তারপরে হচ্ছে তারপর থেকে হচ্ছে ফিটাল লাইফ। এই যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে, আপনি যদি ডপলার দেন দেখবেন যে কালার নিচ্ছে, আম্বিলিকাল কর্ড কালার নিবে, কার্ডিয়াক পালসেশনের কালারটা ভাস্কুলারিটিটা শো করবে। যদি 3D করেন, 3D করতে চান এই সময়, তাহলে এরকম দেখা যাবে। থার্ড সেমিস্টারে আপনাদের হচ্ছে 3Dর উপরে 3D 4D উপরে আলাদা একটা ক্লাস আছে। যে একটু বড় করে নিলাম আমরা, যে এমব্রায়োর হেডটা বুঝতে পারছি, এটা হচ্ছে তার বডি, যে একটু হাত পা নাড়াচাড়া করছে, লিম্বস গুলো নাড়াচাড়া করছে। এখানে টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট, যে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে। ছবিটাকে ফ্রিজ করে নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে মেজারমেন্ট নিতে হবে। এই যে কার্ডিয়াক পালসেশন খুব সুন্দর দেখা যাচ্ছে। কার্ডিয়াক পালসেশন আছে কি নেই, থাকলে আমরা লিখবো লাইফ প্রেগনেন্সি। আর যদি না থাকে তাহলে আমরা হচ্ছে অপেক্ষা করবো, আর্লি প্রেগনেন্সি হিসাবে, সিঙ্গেল ইন্ট্রাইটেন আর্লি প্রেগনেন্সি হিসাবে হচ্ছে কমেন্ট করবো এবং ফলো আপ দিব। কার্ডিয়াক পালসেশন যেহেতু তৈরি হয়নি, ফলো আপ দিব। তো আমরা 8 উইকস পর্যন্ত কার্ডিয়াক পালসেশনের জন্য অপেক্ষা করবো। আপনি 6 উইক 7 উইক্সে কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে মিস অ্যাবর্শন বলা যাবে না, আমাদেরকে অপেক্ষা করতে হবে 8 উইক্স পর্যন্ত। অনেকে 8 উইক্স 6 ডেজ পর্যন্ত অপেক্ষা করে কার্ডিয়াক পালসেশন আছে কিনা দেখার জন্য, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ফলো আপ দিয়ে। কখন পেশেন্ট আপনার কাছে এসছে সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় কার্ডিয়াক পালসেশন খুব ছোট, এমব্রায়ো ভালো বুঝতে পারছেন না, ডক্টর দেন, কালার নিবে, কালার নিলে বুঝবেন যে কার্ডিয়াক পালসেশন আছে। এটা এমব্রায়োটা, ওই যে ছোট্ট করে কার্ডিয়াক পালসেশন দেখা যাচ্ছে, একটু প্যাসেটালিটি শো করছে। শুধু আপনি সিআরএল টুকু নেবেন। অনেক সময় আপনি বাচ্চার হেড বাটক বোঝা যায় না, তাহলে আপনি ছবিটাকে হলো ইলংগেটেড করে সর্বোচ্চ লেন্থটা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ডপলার দিলে পরে কালার নিচ্ছে, তার মানে পালসেশন আছে। এখন আপনি কার্ডিয়াক পালসেশন কত, হার্ট রেট কত, এটা ডিটেক্ট করতে চান, সেক্ষেত্রে এম মোড বলে একটা ব্যাপার আছে। এম মোডে যদি আপনি চাপ দেন তাহলে এইরকম হবে। তো কার্সারটাকে আপনি নড়ানো যায়, এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে, এটা কার্সার দিয়ে নাড়ানো যায়। কার্ডিয়াক পালসেশন বরাবর যদি এটা আপনি সেট করেন তাহলে ছোট ছোট হচ্ছে ওয়েভের মতো আসবে। তো একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ বাদ দিয়ে তারপরে কিছু কিছু মেশিনে হচ্ছে
পরপর দুইটা ওয়েভের মেজার নিতে হয়, ওয়েভের যে পিকটা সেখানে মেজার নিতে হয়। কিছু মেশিন আছে একটা এই যে ওয়েভের পিক থেকে একটা ওয়েভের পিক থেকে আরেকটা ওয়েভের পিক পর্যন্ত পাশাপাশি দুটো মেজারমেন্ট নিলে মেশিন হার্ট রেটটা শো করে, যে যেমন এখানে শো করছে যে 162 বিট পার মিনিট। আবার কিছু কিছু মেশিনে আছে যে অল্টারনেট, একটা পিক থেকে মেজার নিলেন, একটা পিক বাদ দিলেন, তারপর একটা পিক পর্যন্ত নিলেন। হ্যাঁ, তো আপনার মেশিনে পরপর দুইটা পিক মারতে হবে নাকি একটা বাদ দিয়ে মারতে হবে, ওটা আপনাকে জেনে নিতে হবে। কার্ডিয়াক পালসেশন নিয়ে একটা কথা, সেটা হচ্ছে যে কার্ডিয়াক পালসেশন আমরা জানি যে 120 থেকে 160 পর্যন্ত নরমাল, কিন্তু এখানে একটা এই কথাটা 12 উইকস এর পরে প্রযোজ্য। 9 উইকস এর সময় বাচ্চার হার্ট রেট একটু কম থাকে, 6 উইকস এর আশেপাশে বাচ্চার হার্ট রেট একটু কম থাকে, মনে করেন যে 100 বিট পার মিনিটের আশেপাশে থাকে। আবার 9 উইকস একটু বেশি হয়ে যায়, 160 170 বিট পার মিনিটের আশেপাশে থাকে। তো এগুলো কিন্তু নরমাল, এগুলোকে কম বেশি ধরা যাবে না। কিন্তু একটা বাচ্চার কার্ডিয়াক পালসেশন 100 এর নিচে নেমে যাচ্ছে, আপনাকে সাবধান হয়ে যেতে হবে। যদি 80 নিচে নেমে যায় তাহলে বুঝবেন যে ফিটাল ডিমাইজের পসিবিলিটি আছে, সেক্ষেত্রে ফলো আপ দিলে দেখা যাবে যে ফিটাল ডিমাইজ হয়ে যাচ্ছে। এই যে এরকম ওয়েভের মতো তৈরি হয়, আপনি পাশাপাশি দুটো ওয়েভ নিতে হবে মেজারমেন্ট, অথবা একটা বাদ দিয়ে আরেকটা, কোন এক এক মেশিনে এক এক রকম, এটা আপনাকে জেনে নিতে হবে। এখানে আমরা টাইম ড্রাইভ দেখতে পাচ্ছি, কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি। এম মোডে গেলাম, এই যে কার্সারটাকে একদম হার্ট বরাবর ইয়ে করলাম, এই যে বিভিন্ন ওয়েভ আসছে। হ্যাঁ, তারপরে আমরা সেই ওয়েভ থেকে ফ্রিজ করে নিয়ে মেজারমেন্টটা নিব। আবার আপনি হচ্ছে এই যে ছবিটাকে আপনি জুম করে নিলেন, নিয়ে কার্সারটাকে একদম হার্ট বরাবর আনেন, এই যে ওয়েভগুলো আসছে। তারপরে আপনি এই ওয়েভগুলোর মেজারমেন্ট নেবেন। আচ্ছা, এই যে ছোট 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 ওয়েভ আসছে, এই ওয়েভগুলো পাশাপাশি ওয়েভ অথবা একটা বাদ দিয়ে আরেকটা, এভাবে মেজারমেন্ট নিতে হবে। ডপলার দিয়েও করা যায়, এই একটা পাশাপাশি নিলেন অথবা একটা নিলেন, আরেকটা বাদ দিয়ে আরেকটা নিলেন। এক এক মেশিনে এক এক রকম, এটা হচ্ছে আপনাকে জেনে নিতে হবে। ডপলার দিয়ে পালসেশন চাইলে এইরকম আসবে, তবে ডপলার না দিয়ে করাটাই বেটার ফার্স্ট ট্রাইমেস্টার। এই যে ডপলার দিলেন, কালার এই যে কার্ডিয়াক পালসেশনটা শো করছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড ডায়ামিটার যেটা নিব, জেস্টেশনাল স্যাক ডায়ামিটার নিতে পারি। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা তিনটা মেজারমেন্টে শিখলাম, জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, মিন স্যাক ডায়ামিটার, আর হচ্ছে ক্রাউন রাম্প লেংথ। জেস্টেশনাল স্যাকের ডায়ামিটারটা, স্যাকটা যদি রাউন্ডেড থাকে তাহলে আপনাকে ইনার টু ইনার মেজারমেন্টটা নিতে হবে। হ্যাঁ, একদম ইনার টু ইনার মেজারমেন্ট নিতে হবে। আর মিন স্যাক ডায়ামিটার যদি আপনি চান, ইনার টু ইনার তিনটা মেজারমেন্ট আপনাকে নিয়ে দিতে হবে, তারপর মেশিন আপনাকে জানিয়ে দিবে। ইনার টু ইনার এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর তিনটা মেজারমেন্ট ধরেন রাউন্ডেড না স্যাকটা, সেক্ষেত্রে তিনটা মেজারমেন্ট আপনি একটা সর্বোচ্চ নিলেন, তার পারপেন্ডিকুলার একটা নিলেন, কোনাকুনি একটা নিলেন। হ্যাঁ, একটাকে D1 D2 D3 ধরলে এমএসডি হবে D1 + D2 + D3 ডিভাইডেড বাই 3, মানে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলেন, এটা গড় হয়ে গেল। তো কোনো কোনো মেশিনে এমএসডি অপশন থাকে, তিনটা মেজারমেন্ট নিয়ে দিলে মেশিন আপনাকে সরাসরি হচ্ছে এটা তিনটা মেজারমেন্ট নিয়ে দিলেন, তখন মেশিন আপনাকে সরাসরি মিন স্যাক ডায়ামিটার জানিয়ে দিবে, জেস্টেশনাল এজ কত সেটা জানিয়ে দিবে, ইডিডি কত পেয়েছেন সেটা জানিয়ে দিবে, এরকম। আর আপনি চাইলে দুটো মেজারমেন্টও নিতে পারেন, সেকেন্ড মেজারমেন্ট নিলেন আবার এমব্রায়োর মেজারমেন্ট নিলেন, মেশিন গড় করে আপনাকে একটা জেস্টেশনাল এজ জানিয়ে দিল, ইডিডি জানিয়ে দিল, এরকম। এছাড়া চার্ট দেওয়া আছে যে মিন স্যাক ডায়ামিটার 2 হলে জেস্টেশনাল এজ 5 হবে, 3 হলে 5.1 হবে, এরকম কিছু। তো আজকাল আমরা আর এই চার্ট ফলো করি না, মেশিনই আমাদেরকে হচ্ছে জানিয়ে দেয়। আর সিআরএল নিব, টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত, লিমস এন্ড আদার্স বাদ যাবে। সিআরএলটা আপনি মেপে দিলে মেশিন অটো আপনাকে জেস্টেশনাল এজ এবং ইডিডি জানিয়ে দিবে। সিআরএলটা খেয়াল করতে হবে, একদম টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত, ক্রাউন রাম্প লেংথ, লিমস গুলো বাদ যাবে। অনেক সময় দেখা যায় যে লিমস টিমস কিছু বোঝা যাচ্ছে না, এমব্রায়োটা একটু ইকোজেনিক একটা অংশ স্ট্রাকচার হিসেবে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটু ইলংগেটেড করে নিয়ে তারপরে সর্বোচ্চ লেংথটা নিতে হবে, এরকম। এটা হচ্ছে ইয়কসেক আর এটা হচ্ছে এমব্রায়ো। আমরা যখন মেজারমেন্ট নিব তখন ইয়কসেকের মেজারমেন্ট যেন আবার সাথে চলে না আসে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই সিআরএল এরও জেস্টেশনাল এজ অনুযায়ী চার্ট আছে, তো আমরা আজকাল আর চার্ট ফলো করি না, মেশিনই আমাদেরকে অটো সবকিছু জানিয়ে দেয়। তারপরে রিপোর্ট অংশ আছে, রিপোর্ট অংশে চাপ দিলে আপনার এরকম সিআরএল কত পেয়েছেন, মিক্সেড ডায়ামিটার কত পেয়েছেন, জেস্টেশনাল এজ সেই অনুযায়ী কত আসছে, সবকিছু মেশিন আপনাকে শো করবে। এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, বাচ্চার হেডটা আমরা ভালোই বুঝতে পারছি, কার্ডিয়াক পালসেশনও সুন্দর বোঝা যাচ্ছে। আপনি টপ অফ দা হেড থেকে বাটক পর্যন্ত মেজারমেন্ট নিয়ে নেবেন, নিয়ে এটা হবে সিআরএল। চাইলে হেডের মেজারমেন্ট, তারপরে হচ্ছে ফিমার লেংথের মেজারমেন্ট করা যায়, তো সেটা হেড এবং ফিমার লেংথের মেজারমেন্টটা আমি পরবর্তী ইয়েতে ভালো দেখাবো। খেয়াল রাখতে হবে যে বাচ্চা এরকম হয়ে আছে, তো আমরা একটু ইলাঙ্গেটেড করে নিয়ে তারপরে হচ্ছে আমরা মেজারমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করবো। আপনি ইয়ে দেখছেন, এটা আমরা সার্ভিক্স দেখতে পাচ্ছি। এই সময় সার্ভিক্সটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, সার্ভিক্সের লিংক দিয়ে দিতে হয়। এখানে একটা বিষয় আমরা ইউটারাস ক্লাসে জেনেছিলাম যে আমরা ইন্টারনাল লস নন প্রেগনেন্ট ইউটারাসে দেখতে পাই না, কিন্তু প্রেগনেন্ট ইউটারাসে এখানে যে ফ্লুইড শুরু হয়েছে, হ্যাঁ, এই যেখান থেকে ফ্লুইডটা শুরু হয়েছে এটা হচ্ছে ইন্টারনাল লস, আর এখানে হচ্ছে এক্সটার্নাল লস। তাহলে সার্ভিক্সের লেংথ হবে ইন্টারনাল লস থেকে এক্সটার্নাল লস পর্যন্ত, এবং এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, কম হলে শর্ট সার্ভিক্স। এইভাবে আমরা সার্ভিক্সের লেংথ নিতে পারি, এপিডিয়ামিটারও নিতে পারি। লেংথ হচ্ছে 2.5 মোর দেন 2.5 সেন্টিমিটার থাকতে হবে। আর
এপিডার্মিটার নালিপ্যারাসের ক্ষেত্রে 3 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল। মাল্টিপল প্রেগনেন্সি থাকে অনেক সময়, সেটা আমরা ভালো করে দেখে দিব যে কয়টা স্যাক পাচ্ছি, কয়টা এমব্রায়ো পাচ্ছি মাল্টিপল প্রেগনেন্সিতে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ট্রিপলেট থাকে, কোয়াড্রিপলেট থাকে, তো আর্লি প্রেগনেন্সিতে এটা কাউন্ট করা সুবিধা হয়। যে এখন এই ছবিটা, এই ভিডিওটাতে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা স্যাকের চারপাশে ফ্লুইড কালেকশন পাচ্ছি। তো রেট্রোস্যাক ফ্লুইড কালেকশন এরকম যদি পাই, সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস যেটা আসলে অ্যানোমালি স্ক্যানে পড়ানো হয়, নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি বলে একটা ব্যাপার আছে। এটা মেজারমেন্ট করতে হয়। এটা নর্মাল যদি থাকে নর্মাল, অ্যাবনর্মাল থাকলে পেশেন্টের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে সন্দেহ করা হয়। তো নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি মাপতে হয় 11 থেকে 14 সপ্তাহ। এই সময় 11 সপ্তাহের আগেও করা যাবে না, 14 সপ্তাহের পরেও করা যাবে না। তো নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি হচ্ছে যে এমব্রায়ো যে ফিটাসের যে একদম লাস্ট যে লাইনটা স্কিনের সামনে যে ফ্লুইডটা নেকের পিছনের দিকে, এই ফ্লুইডটা আমরা ইনার টু ইনার ভার্টিক্যালি মাপ নিব। এটা 3.5 মিলিমিটার পর্যন্ত নরমাল। এর বেশি গেলে আমরা বলবো যে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি ইনক্রিজ। 3 মিলিমিটারের ভিতরে নিচে থাকলে আরো ভালো। তো 3D করলে এরকম আসে ইয়েতে আর্লি প্রেগন্যান্সিতে। এখন এখানে আমরা একটা ইয়কসেক দেখতে পাচ্ছি ইকোজেনিক। ইয়কসেক যদি 6 মিলিমিটারের বড় হয়ে যায় তাহলে সেটা অ্যাবনর্মাল। ইয়কসেক যদি এরকম সাদা ভরাট হয়ে যায়, ইকোজেনিক হয়ে যায়, সেটাও অ্যাবনর্মাল। এটা ইন্ডিকেট করে যে ফিটাল ডিমার্স হয়ে গিয়েছে বা হবে এরকম। রেখে দেন। তো কাজে ইয়কসেকের ডায়ামিটারও ইনার টু ইনার আপনি নিতে পারেন। যদি বড় মনে হয় সেক্ষেত্রে 6 মিলিমিটারের বেশি হলে অ্যাবনর্মাল ফিটাল ডিমার্সের পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে সাথে সাথে কার্ডিয়াক পালসেশন চেক করতে হবে এবং ফলো আপ দিতে হবে। যদি থাকেও কার্ডিয়াক পালসেশন, তবু ফলো আপ দিতে হবে, কারণ এই বাচ্চা সার্ভাইভ না করার পসিবিলিটি বেশি। এই যে কার্ডিয়াক পালসেশন দেখতে পাচ্ছি আমরা। তো এই ছিল আমাদের আর্লি প্রেগনেন্সি নিয়ে আলোচনা। এখন আমরা একটা দেখতে পাচ্ছি বাচ্চা হাই তুলছে, তার মানে আমরা এখন লেট প্রেগনেন্সি থেকে যাবো। লেট প্রেগনেন্সি নিয়ে আমরা এখন তো আমরা চলে এসেছি। এখন আমরা লেট প্রেগনেন্সি নিয়ে ডিসকাস করবো। তো সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে এই সময় এমটি ব্লাডার করে নিতে হয়, ব্লাডার খালি করে নিতে হয়। আপনি প্লাসেন্টা এবং সার্ভিক্স দেখার জন্য পার্শিয়ালি ফিল্ড ব্লাডারের প্রয়োজন পড়ে, ফুল ব্লাডার না, পার্শিয়ালি ফিল্ডের। এখন প্রশ্ন হচ্ছে যে এমটি ব্লাডার কেন করবো? ব্লাডার ফুল থাকলে অনেক সময় মেজারমেন্ট গুলো ভুল আসে, প্যারামিটার্স গুলো যেটাকে বায়োমেট্রি বলি আমরা, এটা অনেক সময় ভুল আসে, এই জন্য এমটি ব্লাডার করে নিই। এখন সমস্যা হচ্ছে যে এমটি ব্লাডারে ব্লাডার যদি এমটি করে নিই, তাহলে আমি সার্ভিক্স এবং প্লাসেন্টা দেখার জন্য তো আমার পার্শিয়ালি ফিল্ড ব্লাডার লাগবে। সেক্ষেত্রে কি করবো? তো আপনি যখন দেখবেন ইয়েতে দেখতে দেখতে অনেক সময় অল্প একটু পার্শিয়ালি ফিল্ড ব্লাডার হয়ে যায়, সার্ভিক্স এবং প্লাসেন্টা দেখে নেবেন। আর যদি কোনো সমস্যা আছে মনে হয়, তাহলে পেশেন্টকে একটু পানি খাইয়ে পার্শিয়ালি ফিল করে আপনি আবার দেখতে পারেন। কিন্তু মেইন বায়োমেট্রিক গুলো নেওয়ার জন্য আপনাকে ব্লাডার হলো এমটি করে নিতে হবে। ব্লাডার এমটি করে নিলে হচ্ছে ব্লাডারের যে প্রেসারের যে বায়োমেট্রিক ভুল হওয়ার পসিবিলিটি থাকে সেটা আর হবে না। আচ্ছা, এবং আমরা জেল লাগিয়ে নিব নরমালি সবসময়, যেটা নেই সুপাইন পজিশনে শুয়ে। প্রয়োজন বোধে অনেক সময় আমরা পেশেন্টকে রোটেট করে নিই। কার্ডিলিনিয়ার ট্রান্সডিউসার আমরা চুজ করবো প্রয়োজনে 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখন প্রথম কথা হচ্ছে যে স্ক্যানিং আমরা কিভাবে করছি। হ্যাঁ, আমরা শুরুতে ট্রান্সডিউসারটা দিয়ে সিম্ফাইসিস পিউবিসের উপর থেকে শুরু করবো এবং পুরো পেট আমরা একবার রাফলি হচ্ছে দেখে নিব যে বাচ্চার পজিশন কেমন, হ্যাঁ, কয়টা বাচ্চা, হ্যাঁ, কয়টা ফিটাস আছে, পজিশন কেমন আছে, এগুলো। তো নাম্বার অফ জেস্টেশন দেখে নিলাম। এরপরে হচ্ছে তার কেফালিক প্রেজেন্টেশন না ব্রিজ প্রেজেন্টেশন। হেডটা যদি নিচের দিকে থাকে তাহলে বুঝবো, কেফালিক উপরের দিকে থাকলে ব্রিজ প্রেজেন্টেশন। অনেক সময় ট্রান্সভার্স থাকে, অবলিক থাকে। তো পুরোটা আমরা এরকম রাফলি একটু দেখে নিয়ে আগে হচ্ছে ফিটাল প্রেজেন্টেশন দেখে নিব। অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি থাকে। সেক্ষেত্রে মাল্টিপল প্রেগনেন্সিতে সবসময় একই ছবিতে দুটো ফিটাসের হেড আছে, অথবা দুটো কার্ডিয়াক পালসেশনের, দুটো হার্টের ছবি বা দুটো অ্যাবডোমেনের ছবি এরকম পাশাপাশি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রমাণ হিসাবে। হ্যাঁ, যখন হার্ট রেট আপনি এস্টিমেট করতে চাচ্ছেন, হ্যাঁ, জুম করে নিলে হার্টটা আমরা এরকম 4টা চেম্বার দেখা যায় হার্টে, তখন এম মোডে যদি আমরা চাপ দিই ওই আগের মতো আমরা হার্ট রেট পেয়ে যাবো। আচ্ছা, এই যে মোডে চাপ দিলাম, এই যে এখন বেশ বড় বড় ওয়েভ দেখা যাচ্ছে। এই ওয়েভ গুলো থেকে আমরা একটা পিক থেকে আরেকটা পিক পাশাপাশি মেজার করবো, অথবা আমার মেশিন একটা পিক মেজার করলাম, একটা বাদ দিলাম, দিয়ে পরের পিকটা, এরকম একটা দিলাম, একটা বাদ দিলাম, পরের পিকটা মেজার করলাম। এখন ডিপেন্ড করছে যে আপনার মেশিনের সিস্টেম কি। পাশাপাশি দুটো পিক নেওয়ার সিস্টেম থাকলে পাশাপাশি দুটো নেবেন, যদি একটা বাদ দিয়ে একটা থাকে একটা। তো সাধারণত মেশিন শো করে, অথবা আপনাকে জেনে নিতে হবে। এখানে 144 বিট পার মিনিট এসছে। আমরা জানি যে 120 থেকে 160 বিট পার মিনিট হচ্ছে নর্মাল, তার মানে এটা হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে, এই সাদা দাগটা কার্সার দিয়ে নাড়ানো যায়। কার্সার দিয়ে নাড়িয়ে দাগটা হার্ট বরাবর প্রেস করলেই, সেট করলেই আপনি এই ওয়েভ গুলো শো করবে। তার আগে আপনাকে এম মোডে যেতে হবে। প্রথমে আপনি হার্টটা করে নিলেন যে কোথায় হার্ট আছে, কার্ডিয়াক পালসেশন কোথায় দেখা যাচ্ছে। তারপর এম মোডে গেলেন, নিজে এরকম একটা ছবি আসবে। কার্সার দিয়ে আপনি এই দাগটাকে একদম হার্ট বরাবর সেট করলেন, তখন ওয়েভ গুলো দেখা যাবে। তারপর যদি আপনি ফ্রিজ করে তারপর আপনি মেজারমেন্টটা নিতে পারবেন। এটা হচ্ছে হার্ট রেট। অনেক সময় এরকম উপরে নিচে শো করে, কোনো মেশিন এরকম পাশাপাশি শো করে। হ্যাঁ, এভাবে আমরা ওয়েভগুলো মেজার করবো। হয় আপনি অল্টারনেট মেজার করবেন, অথবা পাশাপাশি মেজার করবেন আপনার মেশিনের ধরন অনুযায়ী। আচ্ছা, ডপলার দিয়েও করা যায়। হ্যাঁ, আপনি একটা থেকে পাশাপাশি নিলেন, অথবা একটা নিয়ে একটা বাদ দিয়ে আরেকটা নিলেন, এরকম। তো বেটার হচ্ছে ডপলার দিয়ে না করা, নর্মালি এম মোড দিয়ে করা। যে এরকম আসে ডপলার দিলে পরে।
সময় আপনাকে সার্ভিক্স মারতে হবে, পাশে লিফিড ব্লাডার হলে একটু জুম করে নিয়ে সার্ভিক্সে যেখানে আপনার এমনিটিক ফ্লুইড শেষ, এটাই হচ্ছে ইন্টারনাল লস, আর বাইরে হচ্ছে এক্সটার্নাল লস, এই সব অংশটুকু পুরোটা মাপ নিতে হবে। এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, কম হলে শর্ট সার্ভিক্স। আর ইন্টারকোস্টাল ডায়ামিটারও নিতে পারে। এটা হচ্ছে নালী প্যারাসের ক্ষেত্রে 3 সেন্টিমিটার পর্যন্ত নরমাল, মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার পর্যন্ত নরমাল, এর চেয়ে বেশি থাকলে ব্রড সার্ভিক্স। এই যে যেমন এটা শর্ট সার্ভিক্স, হ্যাঁ, ইন্টারনাল থেকে এক্সটার্নাল লস পর্যন্ত অল্প একটু নিলেন, এই যে দেখা যাচ্ছে 1.7 সেন্টিমিটার এসছে, হ্যাঁ 2.5 সেন্টিমিটারের কম, তার মানে এটা শর্ট সার্ভিক্স। এই ক্ষেত্রে শর্ট সার্ভিক্স হলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয় 26 উইকস বা তার আশেপাশে, দেখা যায় যে সার্ভিক্স আর বাচ্চাটা ধরে রাখতে পারে না, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়, হ্যাঁ। তো এই জন্য সার্ভিক্সের লেন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উপরে যে আমরা একটা ইকোজেনিক অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্লাসেন্টা। তো প্লাসেন্টার উপরে আলাদা ক্লাস আছে, তখন আমরা প্লাসেন্টা নিয়ে হলো জানবো। এই যে আম্বিলিকাল কর্ড দেখতে পাচ্ছি, যদি ডপলার দিই এই কর্ড কালার নিবে। কর্ডে 3টা ভেসেল থাকে, 2টা আর্টারি একটা ভেন, 2টো আম্বিলিকাল আর্টারি একটা ভেন, 3টা ভেসেল আছে কিনা আমরা চেক করে নিতে পারি। ডপলার দিলে এই যে 3টা ভেসেল দেখা যাবে কর্ডের মধ্যে। অনেক সময় দেখা যায় যে কর্ড অ্যারাউন্ড দ্য নেক থাকে, বাচ্চা নেকের কাছে আপনি ডপলার দিলেন, ট্রান্সভার্স ভিউতে এটা ভালো আসে, এই দেখা গেল যে কর্ড অ্যারাউন্ড দ্য নেক আছে, এরকম হলে আপনি উল্লেখ করে দিলেন, এটা 3D ছবি। ফ্লুইডের মাপ, অ্যামনিটিক ফ্লুইডের মাপ নিতে হয়, অ্যামনিটিক ফ্লুইডের উপর আলাদা ক্লাস আছে, তখন আমরা অ্যামনিটিক ফ্লুইডের মাপ নিব। উনি বেশ নড়াচড়া করছেন, মুখের কাছে হাত নিয়ে এসছেন, দেখতে ভালোই লাগছে। আমরা ট্রান্সভার্স ভিউতে হচ্ছে অ্যাবডোমেনটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে স্টমাক, এটা স্টমাক, এটা ইউরিনারি ব্লাডার, এটা সিস্টিক স্ট্রাকচারের মতো দেখতে পেলাম একটা, এই যে এটা ইউরিনারি ব্লাডার, যে পা নাড়াচাড়া করছে, ফুট, আই, নোজ, লিপস, বাচ্চা প্রচুর নাড়াচাড়া করে, এর মধ্যে থেকেই আমাদের মেজারমেন্ট গুলো নিতে হবে। তাহলে চলে আসি যে আমরা কি কি মেজারমেন্ট নিব। আমরা বাইপ্যারাটাল ডায়ামিটার নিব, ফিমোরাল লেন্থ নিব, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স নিব। এর সার্কামফারেন্স রুটিনলি নেওয়া হয় না, চালিয়ে নিতে পারি। আচ্ছা, প্রথমে চলে আসি বাইপ্যারাটাল ডায়ামিটার, এটাকে আমরা সংক্ষেপে বিপিডি বলি। মেশিনে বিপিডির একটা অপশন আছে, ওখানে গেলে একটা প্লাস আসবে, সেটা প্লাস চিহ্নের মতো আসবে, ওটাকে হচ্ছে আপনার সেট করে নিয়ে মেজারমেন্ট নিতে হবে। এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শিখিয়ে দিব, কিন্তু এখানে কিছু শর্ত আছে। প্রথমে আপনি হচ্ছে সিম্ফাইসিস পিভিস এর উপর থেকে শুরু করবেন, যেখানে বাচ্চার হেডটা আছে, সাধারণত ট্রান্সডিউসার ট্রান্সভার্সলি ধরলে আসে, যদি না আসে আপনি ট্রান্সডিউসার ঘুরিয়ে দেখবেন। হেডটাকে একদম রাউন্ডেড করে নেওয়া যাবে না, একটু ওভাল যেন আসে এরকম ভাবে নিতে হবে। এবং চারপাশে যে হাইপারিকুইক আউটলাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কালবোন, স্কালবোন যেন একদম কন্টিনিউয়াস থাকে, এরকম ভাবে ছবিটা নিতে হবে। এবং এমন ভাবে ছবিটাকে ফ্রিজ করতে হবে, মাঝখানের এই হাইপারিকুইক লাইনটা যেন দেখা যায়, এটাকে বলা হয় ফক্স সেরিব্রি। তারপরে এখানে একটু একটা অ্যারো চিহ্নের মতো একটা হাইপারিকুইক বাটারফ্লাই লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থ্যালামাস। তো এইরকম অবস্থায় ছবিটাকে ফ্রিজ করতে হবে। তারপরে আমরা বিপিডির অপশনে গিয়ে মেজারমেন্ট নিব। আমরা এই যে স্কালবোন দেখতে পাচ্ছি, স্কালবোনের আউটার ইন্টেরিয়র যেটা প্রথমে যে স্কালবোনটা দেখতে পাচ্ছি, এটা আউটার থেকে পরের বোনের হচ্ছে ইনার পর্যন্ত এমন ভাবে মেজারমেন্টটা নিব যেন এটা ফক্স সেরিব্রির সাথে পারপেন্ডিকুলার হয়, ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এই থ্যালামাসের সবচেয়ে ওয়াইড পোর্শনকে যেন পাস করে যায়। আপনি যদি এখানে মেজারমেন্ট নেন, থ্যালামাসের ন্যারো পোর্শনে যদি মেজারমেন্ট নেন, মেজারমেন্টটা ভুল আসবে। আপনি যদি কোনাকুনি করে নেন, 90 ডিগ্রি হলো না, তাহলে ভুল আসবে। তাহলে এখানে বেশ কিছু শর্ত আছে। এটাকে ওভাল করে নিতে হবে, স্কালবোন কন্টিনিউয়াস হবে, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যেতে হবে, থ্যালামাস দেখা যেতে হবে। ছবি ফ্রিজ করব, ফ্রিজ করে হচ্ছে ইয়ে থেকে ইন্টেরিয়র স্কালবোনের আউটার থেকে পোস্টেরিয়র স্কালবোনের হচ্ছে ইনার পর্যন্ত একটা দাগ টানবো, এবং দাগটা এমন হতে হবে যেটা ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পারপেন্ডিকুলার লম্ব হচ্ছে। এবং এই যে থ্যালামাস, যে বাটারফ্লাই লাইক থ্যালামাস দেখতে পাচ্ছি, হাইপোথিক থ্যালামাসের সবচেয়ে চওড়া জায়গাকে যেন কাট করে। এই অবস্থায় মেজারমেন্টটা নিয়ে নিলে মেশিন আপনাকে হচ্ছে জেস্টেশনাল এজ এবং সাথে ইডিডি জানিয়ে দেবে। এই যে আপনি হেডটাকে এরকম ওভাল করে নিলেন, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যাচ্ছে, হাইপোথিক থ্যালামাস দেখা যাচ্ছে, এমন জায়গায় আপনাকে ছবিটা ফ্রিজ করতে হবে। ফ্রিজ করে নিয়ে এই যে হেডটাকে ওভাল করলাম, ফক্স সেরিব্রি থ্যালামাস, এই অবস্থায় হচ্ছে ছবিটাকে আমরা ফ্রিজ করে নিব। নিয়ে তারপরে আমরা হলো মেজারমেন্ট নিব, আউটার থেকে ইনার পর্যন্ত ফক্স সেরিব্রির সাথে 90 ডিগ্রি হবে, এবং হচ্ছে থ্যালামাসের চওড়া জায়গাকে কাট করবে। এগুলা হচ্ছে আমরা বিপিডি এইভাবে নেওয়া বেটার। এভাবে নিলে আপনার হচ্ছে একদম অ্যাকুরেট ইয়েটা আসবে, যে জেস্টেশনাল এজ কত, ইডিডি কত, এগুলা। এখন হচ্ছে আপনি হেড পেয়েছেন রাউন্ডেড, একটু ট্রান্সডিউসারটাকে রোটেট করেন, তাহলে আপনি হেডটা এরকম ওভাল পেয়ে যাবেন। ট্রান্সডিউসার ঘুরাতে হবে, যে গোল আপনি একটা মাথা পাচ্ছেন, হেড পাচ্ছেন, হ্যাঁ, একটু ট্রান্সডিউসার ঘুরালে আস্তে আস্তে দেখবেন যে হেডটা ওভাল হয়ে গেছে। ওভাল নিলেন, নিয়ে যে স্কালবোন কন্টিনিউয়াস আছে নিয়ে নিলেন, মাঝখানে ফক্স সেরিব্রি দেখা যাচ্ছে, তারপর থ্যালামাস দেখা যাচ্ছে, না, এই অবস্থায় এরকম ভাবে নিয়ে হলো আপনাকে ছবিটা ফ্রিজ করতে হবে। হেড যখন আপনার দেখা শেষ, আপনি ট্রান্সডিউসারটাকে যদি হেড এর মাপ নেওয়া শেষ হওয়ার পর ট্রান্সডিউসারটাকে যদি আপনি 90 ডিগ্রি দিয়ে দেন, তাহলে এই হেডের পর থেকে স্পাইন শুরু হবে, স্পাইনটা দেখতে পাবো আমরা। তো স্পাইন ট্রেস করে 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 আমরা স্পাইনের শেষ মাথায় চলে আসবো। হ্যাঁ, এই যে স্পাইনটা, যেখানে হার্ট দেখা যাচ্ছে, এদিকে হেড, স্পাইন ট্রেস করে 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 আমরা স্পাইনের শেষ মাথায় চলে আসবো। স্পাইন হচ্ছে ট্রেস করে আমরা এভাবে আসবো। স্পাইন যখন আপনি টেস্ট করে শেষ মাথায় আসলেন, এখানে আপনি একটা সিস্টিক স্ট্রাকচার শেষ অংশে দেখতে পাবেন, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের দুই পাশেই থাকে বাচ্চার
থাই। ইউরিনারি ব্লাডারটা পেয়ে যাওয়ার পর আপনি ট্রান্সডিউসারটাকে যদি একটু হচ্ছে উপর নিচে টিল্ট করেন, তাহলে আপনি বাচ্চার থাই পেয়ে যাবেন। হ্যাঁ, থাই হয় আপনি হচ্ছে লংগিটিউডিনাল ভিউতে পাবেন বা ট্রান্সভার্স ভিউতে পাবেন। যদি লংগিটিউডিনাল ভিউতে পান তাহলে ওভাবেই ফ্রিজ করবেন, যদি ট্রান্সভার্স ভিউতে পান ট্রান্সডিউসারটা ঘুরিয়ে থাইটাকে লম্বা করে নিতে হবে। এই যে ইউরিনারি ব্লাডারের জাস্ট একটু টিল্ট করলে ইউরিনারি ব্লাডারের প্যারালালি আমরা হচ্ছে থাইটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে বাচ্চার ফিমার, একদম চকচকে যে হাইপারিকুইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাচ্চার ফিমার। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা ছবিটাকে ফ্রিজ করবো। ফ্রিজ করে তারপরে আমরা মেজারমেন্ট নিব। মেজারমেন্টটা আমরা কিভাবে নিব, যে ফিমারের আশেপাশে মাসেল আছে, স্কিন আছে, এগুলো সব বাদ যাবে, শুধু ফিমারের মেজারমেন্টটা নিতে হবে এবং কোনো প্রজেকশন থাকলে সেটাও বাদ যাবে। হ্যাঁ, একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটু কমিয়ে বাড়িয়ে নিব না, একদম যা এক্সাক্ট আছে সেটাই আমরা নিব। এফএল একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আমরা এই মেজারমেন্টটা নিয়ে নিব। মেজারমেন্ট নিয়ে নিলে মেশিন আপনাকে অটো হচ্ছে জেস্টেশনাল এজ, ইডিডি এগুলো হচ্ছে শো করবে। এখন আপনি ফিমার মাপতে গিয়ে ধরেন হিউমেরাসের মাপ নিয়ে নিলেন, এটা করা যাবে না, এই জন্য ট্রান্সডিউসার উঠানো যাবে না। হেড দেখবো, স্পাইন ধরে 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 শেষ মাথায় আসবো, ইউরিনারি ব্লাডার বের করবো, তারপরে ফিমার বের করবো। তা না হলে দেখা যাবে যে ফিমারের জায়গায় হলো চলে এসছে হাত। তো এখানে আরেকটা বিষয় আছে, ফিমারটা মনে করেন এরকম বাঁকা ভাবে আছে, এরকম ভাবে না নেওয়াই বেটার, এরকম ট্রান্সভার্সলি একটু অবলিক না থাকে, এরকম হরাইজন্টালি নেওয়া বেটার। নিয়ে প্রজেকশন বাদ দিয়ে এক প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এরকম মোটামুটি হরাইজন্টালি, হ্যাঁ একদম অবলিক যেন না হয়, এরকম হলে আরো বেটার। এরকম বাঁকা ভাবে আমরা নিব না, এরকম হরাইজন্টালি আমরা হচ্ছে নিব। ভিডিও দেখি আমরা, এখানে আমরা একটা থাই দেখতে পাচ্ছি, ফিমার দেখতে পাচ্ছি। ফিমারটাকে যখন আপনার পছন্দ হবে ছবিটা, সেই মুহূর্তে যে দেখেন ট্রান্সডিউসার একটু ঘুরালেই আস্তে আস্তে, শুধু ট্রান্সডিউসার ঘুরানোর কাজ, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, প্র্যাকটিক্যাল ক্লাসে এটা হচ্ছে ট্রেনিং দেওয়া হবে আপনাদেরকে। তারপর আপনি ফিমারের মাপটা নিয়ে নিলেন, ফিমোরাল লেন্থ। ফিমারটা অনেকটা এরকম দেখা যাবে, মেজারমেন্ট নেওয়ার সময় প্রজেকশন গুলো বাদ যাবে, জাস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাইপারিকুইক অংশটুকু মেজারমেন্ট হচ্ছে আপনাকে নিতে হবে, আপার এন্ড থেকে লোয়ার এন্ড পর্যন্ত। তাহলে আমরা কি কি নিলাম, বিপিডি নিলাম আর এফএল নিলাম, দুটো মেজারমেন্ট নিলাম। নেওয়ার পর মেশিন আমাকে অটো হচ্ছে জেস্টেশনাল এজ এবং ইডিডি জানিয়ে দিল। আচ্ছা, এখানেও বিপিডি এফএল নিয়েছি, মেশিন জানিয়ে দিচ্ছে আমাকে ইনফরমেশন গুলো। এখানেও বিপিডি এফএল নিলাম। এখন মনে করেন যে বিপিডি এসছে একরকম, এফএল এসছে আরেক রকম। হ্যাঁ, তখন দুটো অপশন আছে, এক হচ্ছে মেশিন অনেক সময় অটো গড় করিয়ে জানিয়ে দেয়, অথবা আপনি গড় করতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা সিআরএলটাকে স্ট্যান্ডার্ড ধরি, সেকেন্ড ট্রাইমেস্টারে বিপিডি কে স্ট্যান্ডার্ড ধরি, থার্ড ট্রাইমেস্টারে হেড ব্লক হয়ে যায় যখন, তখন দেখা যায় যে বিপিডি মাপ একটু কম বেশি আসতে পারে, এই জন্য থার্ড ট্রাইমেস্টারে আমরা এফএল কে স্ট্যান্ডার্ড ধরি। এফএল অনুযায়ী হচ্ছে জেস্টেশনাল এজ এবং ইডিডি যা আসছে সেটা উল্লেখ করি কমেন্টে। আবার এভারেজও করা যেতে পারে। যদি দেখেন যে এফএল এবং বিপিডির মধ্যে 3 উইকস এর বেশি পার্থক্য চলে আসছে, তখন আপনি বারবার মেজারমেন্ট নেবেন যে ঘুরিয়ে ফিরে। এখন তো অনেক সময় দেখা যায় যে বেস্ট মেজারমেন্টটা আমরা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আরেকটা মেজারমেন্ট নিব, সেটা হচ্ছে এসি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স নেওয়ার জন্য বডিটা যখন লং আসবে, ট্রান্সডিউসারটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে বডিটা গোল হয়ে যাবে, হ্যাঁ রাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা ট্রান্সডিউসারটাকে এমন ভাবে ধরবো যে আমরা যে রাউন্ডেড যে পিকচারটা নিচ্ছি, ইমেজটা নিচ্ছি, এখানে হলো হার্টও না আসে, ইউরিনারি ব্লাডারও না আসে, একদম অ্যাবডোমিনের মাঝ বরাবর হচ্ছে আমরা কাট নিতে চাই। তাহলে আমরা ট্রান্সডিউসারটাকে একটু টিল্ট করবো, হার্ট আসলে হার্টকে বাদ দিব, ব্লাডার আসলে ব্লাডারকে বাদ দিব, এমন অবস্থায় আমরা ছবিটাকে সেট করবো যেন ছবিটা এইরকম দেখা যায়। এখানে একটা সিস্টিক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টমা, এখানে লিভার, পোর্টাল ভেইন দেখা যাচ্ছে, আর এই যে তিনটা হাইপারিকুইক ডট দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পাইন। আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের ছবিটা এমন ভাবে নিতে হবে, তিনটা স্ট্রাকচার যেন এখানে প্রেজেন্ট থাকে, স্পাইন, স্টমাক এবং লিভার। লিভার চেনার ভালো উপায় হচ্ছে পোর্টাল ভেইনটাকে দিয়ে আমরা লিভারটা চিনতে পারি। এমন অবস্থায় আমরা ছবিটাকে ফ্রিজ করবো। ফ্রিজ করে পরে আমরা যদি এসির অপশনে যাই, অ্যাবডোমিনাল সার্কামফারেন্সের অপশনে যাই, গিয়ে আমরা হচ্ছে মেজারমেন্ট নিই, একটা আউটার টু আউটার মেজারমেন্ট নিতে হবে। নিলে একটা হচ্ছে এলিপসের মতো আসবে, কার্সার দিয়ে এলিপসটাকে ছোট বড় করা যায়, এলিপসটাকে ঘুরিয়ে এমন ভাবে একদম এর সার্কেল বরাবর আউটার টু আউটার হচ্ছে বসাতে হবে। তারপর সেট দিলে হলো এই যে স্পাইন থাকবে, স্টমাক থাকবে, লিভার থাকবে, এমন অবস্থায় ছবিটাকে আমাদের ফ্রিজ করতে হবে। হ্যাঁ, হার্ট বাদ দিতে হবে, এরকম হার্ট চলে আসছে, এই ছবিটা নেওয়া যাবে না। হার্ট যদি চলে আসে, আমরা হার্টের ছবি নিব না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বা টিল্ট করে করে আমরা এমন ভাবে ছবিটাকে হচ্ছে সেট করবো যেন হচ্ছে স্পাইন আসে, লিভার আসে এবং হচ্ছে স্টমাক দেখা যায়। লিভারটা, এই যে ভেসেল দিয়ে লিভারটা বোঝা যাচ্ছে, এটা লিভার। হ্যাঁ, এদিকে স্পাইন, এদিকে স্টমাক, এইভাবে আমরা ছবিটা নিব, স্পাইন, স্টমাক এবং লিভার। এই অবস্থায় ছবিটাকে ফ্রিজ করে নিয়ে দুটো আউটার টু আউটার মেজারমেন্ট নিলে একটা গোল চাকার মতো আসবে, ওটাকে কার্সার দিয়ে ছোট বড় করা যায়, ওটা একদম এর আউটার টু আউটার পর্যন্ত বসিয়ে গোলটাকে বড় করে বা ছোট করে একদম এই এর সার্কামফারেন্স মতো বসাতে হবে। বসে সেট দিলেই হচ্ছে জেস্টেশনাল এজ, ইডিডি এগুলা হচ্ছে চলে আসবে। তো আপনি ইয়ে নিয়েছেন বিপিডি, এফএল, এসি, এই তিনটা যদি আপনি নেন, তাহলে মেশিন আপনাকে অটো একটা ইনফরমেশন জানিয়ে দিবে, সেটা হচ্ছে বাচ্চার ওয়েট, এক্সপেক্টেড ফিটাল ওয়েট, এটা মেশিন আপনাকে অটো জানিয়ে দিবে। আচ্ছা, এখন আরো অনেক রকম মেজারমেন্ট নেওয়া যায়, হেড সার্কামফারেন্স, অক্সিপিটো, ফ্রন্টাল ডায়ামিটার, এরকম। তো আমরা সাধারণত প্রেগনেন্সি প্রোফাইল, রুটিন যেগুলো আমরা অ্যানোমালি স্ক্যানে নিয়ে থাকি, রুটিন যে প্রেগনেন্সি প্রোফাইল, এটাতে আমরা বিপিডি নিব, এফএল নিব, এসি নিব, এই তিনটা নিব, মেশিন আমাদেরকে অটো হচ্ছে ওয়েটটা জানিয়ে দিবে।
যে এভাবে হার্ট বাদ দিয়ে তারপর আমরা সেটা নিব, স্পাইন, স্টমাক এবং লিভার। এই হচ্ছে বিপিটি, এটা এফএল। যেটা এটা এরকম গোল থাকলে আপনি ট্রান্সডিউসার ঘোরালেই এরকম লম্বা হয়ে যাবে। বিপিটি নিলেন, এফএল নিলেন, এসি নিলেন, তারপরে মেশিন হচ্ছে দেখা যাবে এক্সপেক্টেড ফিটাল ওয়েটটা অটো জানিয়ে দিবে। রিপোর্টে চাপ দিলে এরকম রিপোর্ট চলে আসে, বিপিটি অনুযায়ী কত, এসি কত, এফএল কত, ওয়েট কত এসছে, সবকিছু হচ্ছে চলে আসবে। এলএমপি যদি বলে দেন, লিখে দেন, ইনপুটে দেন, তাহলে এলএমপি অনুযায়ী জেস্টেশনাল এজ কত, আবার আপনার মেজারমেন্ট অনুযায়ী জেস্টেশনাল এজ কত আসছে, সবকিছু শো করবে। এবার আমরা আসি জেন্ডার ডিটারমিনেশন। জেন্ডারটা না বলাই বেটার, তারপরেও হচ্ছে পেশেন্ট অনেক সময় শর্ত দিয়ে দেয় যে জেন্ডার জানাতেই হবে। হ্যাঁ, তো এখন আপনি জেন্ডার জানাবেন কি জানাবেন না সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমি শুধু সিস্টেমটা শিখিয়ে দিব। সেটা হচ্ছে যেহেতু দুটো, যখন আমরা এফএল নিব তারপরে দুটো থাই আমরা প্যারালালি নিয়ে আসবো। নিয়ে আসলে দেখা যাবে যে থাই দুটোর এক প্রান্তে ওপেন, আরেক জায়গায় এসে থাই দুটো মিলিত হয়েছে। তখন আমরা এই জায়গাটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে খেয়াল করবো। এখানে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা এই যে আপনি এফএল নিলেন, নেওয়ার পরে যে দুটো থাই পরপর নিয়ে আসলে, দুটো থাই পরপর নিয়ে আসলে দুটো থাইয়ের মাঝখানে এই জায়গাটা আমরা খেয়াল করবো। এটাকে বলা হয় টার্টেল সাইন। যদি মেল বেবি হয় সেক্ষেত্রে আমরা এরকম স্পটমের মতো পাবো, আর পেনিসের হচ্ছে অগ্রভাগটা দেখতে পাবো, এই দেখতে অনেকটা কচ্ছপের মতো দেখা যায়, জন্য এটাকে বলা হয় টার্টেল সাইন। এরকম যদি দেখতে পাই তাহলে সেটা হবে হলো মেল বেবি। টার্টেল সাইন বলা হয় এটাকে। যে দুটো থাইয়ের মাঝখানটা আমরা খেয়াল করবো, যদি এরকম থাকে যে একটু প্রজেক্টেড একটু অংশ দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা হলো টার্টেল সাইন, তার মানে এটা হচ্ছে মেল বেবি। একটা ভিডিও আমরা দেখি, এটা একটা এফএল, এটা একটা থাই, এটা একটা থাই, দুই থাইয়ের মাঝখানে যে সংযোগস্থল, এই জায়গাটাতে খেয়াল করবো। দেখেন এখানে একটু প্রজেক্টেড একটু অংশ দেখা যাচ্ছে, এটা স্যাটেলাইট স্ট্রাকচার, তার সামনে আবার একটু প্রজেক্টেড অংশ, তার মানে এটা হচ্ছে টার্টেল সাইন দেখতে পাচ্ছি, এটা মেল বেবি। ফিমেল বেবির ক্ষেত্রে আমরা পরপর তিনটা হাইপার ইকুইক লাইন দেখতে পাবো। হ্যাঁ, পরপর তিনটা, 1 2 3 এরকম পরপর তিনটা হাইপার ইকুইক লাইন দেখতে পাবো, কোনো টার্টেল সাইন দেখতে পাবো না। এটাকে বলা হয় স্যান্ডউইচ সাইন। হ্যাঁ, পরপর তিনটা হাইপার ইকুইক লাইন, এই যে তিনটা পরপর হাইপার ইকুইক লাইন দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে ফিমেল বেবি। জেন্ডার কনফার্ম না হয়ে না বলার ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে তিনটা সাইনও দেখতে পাচ্ছি, চারটে সাইনও দেখতে পাচ্ছি। ভালো করে আপনাকে হচ্ছে অ্যাঙ্গেল করে হচ্ছে দেখতে হবে। যদি মেল বেবি হয় অবশ্যই একটা প্রজেকশনের মতো থাকবে, যেটা ফিমেল বেবিতে থাকবে না। পেরিনিয়ামটা অনেক সময় এরকম দেখা যায়, হ্যাঁ, এখানে অ্যানাস আছে, কাজেই বুঝে আপনাকে হলো টার্টেল সাইন অবভিয়াসলি না দেখা পর্যন্ত মেল বেবি বলা যাবে না। ফিমেল বেবিতে এই টার্টেল সাইন কখনোই থাকবে না। আম্বিলিকাল কর্ড অনেক সময় দুই পায়ের ফাঁকে চলে আসে। ফিমেল বেবি আম্বিলিকাল কর্ড চলে আসছে, এই কর্ডটাকে আপনার প্রজেকশনের মতো মনে হচ্ছে, আপনি মেল বলে দিলেন। সেক্ষেত্রে বেটার হচ্ছে যে আপনি এই যে আম্বিলিকাল কর্ড যদি চলে আসে, কর্ডটা অনেক সময় টার্টেল সাইনের মতো মনে হয় ভুল করে। কর্ড কিনা কনফার্ম হওয়ার জন্য আপনি ডপলার দিয়ে দেখতে পারেন। এবং বাচ্চাকে যে ফিমেল বেবি, হ্যাঁ, কর্ডের জন্য হঠাৎ করে মেল মনে হচ্ছে, এর জন্য মায়ের পোস্টার চেঞ্জ করতে হবে। পোস্টার চেঞ্জ করে নিয়ে জাস্ট মুভ দ্য প্রোব অ্যাওয়ে ফ্রম দ্য ফিটাল বডি, হ্যাঁ, টু অপোজিট সাইড এন্ড ইউ উইল ফাইন্ড দ্য অ্যাকুরেট ওয়ান। প্রোবটাকে যে সাইড থেকে আপনি দেখছেন তার উল্টা সাইড থেকে দেখার চেষ্টা করতে হবে। মাকে আপনি রোটেট করে নিতে পারেন, পাশ ফেরালো, হ্যাঁ, সেক্ষেত্রেও হচ্ছে আপনি দেখে নিতে পারেন। আমরা বিভিন্ন পজিশনে বাচ্চাটাকে বিভিন্ন সময় পেয়ে থাকি। টার্টেল সাইনটা এরকম হবে। আরো যখন বেবিটা ম্যাচিউর হয়ে যাবে তখন এই স্কোটামের সাইডটাও দেখা যায় আর পেনিসের অংশটাও দেখা যায়। টার্টেল সাইনটা তখন আরো স্পষ্ট হয়। এই যে এটা হচ্ছে মেল বেবি। আস্তে আস্তে টার্টেল সাইনটা স্পষ্ট হচ্ছে, যত বাচ্চা বড় হতে থাকবে তত এই সাইনটা স্পষ্ট হবে। কনফার্মলি টার্টেল সাইন না দেখে কখনোই আপনি মেল বেবি বলবেন না। কর্ড থাকতে পারে, এই যে চিনে রাখেন, দেখতে কিরকম দেখা যায়, স্কোটামটা এরকম দেখা যাবে, তার অগ্রভাগে পেনিস। স্কোটামের ভিতরে আমরা এখানে টেস্টিসও দেখতে পাচ্ছি, এই যে টেস্টিস দুটো ইকোজেনিক। এটা হচ্ছে অরিজিনাল একটা টার্টেল সাইন। এরকম সাইড দেখতে পাবো স্কোটামের, আর এখানে পেনিসের অংশটা দেখতে পাবো। এই যে এখানে কর্ড চলে গেছে। এখন কর্ডের জন্য আপনার অসুবিধা হচ্ছে, আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে ভালো করে দেখেন যে পেনিস এবং স্যাক এবং পেনিস দেখতে পাচ্ছেন কিনা। মেল বেবি কর্ডের জন্য আপনি কনফিউজ হয়ে গেলেন, হ্যাঁ, তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখার চেষ্টা করতে হবে। ডপলার দিয়ে দিলে আরো সুবিধা, কর্ড থাকলে ডপলার কালার নেন। আরেকটা টার্টেল সাইন দেখতে পাচ্ছি আমরা। ফিমেল ফিটাস ম্যাচিউর হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেক্ষেত্রে এই তিনটা লাইন আস্তে আস্তে স্যান্ডউইচটা অন্যরকম হয়ে যাবে। মাঝখানে একটা ইকোজেনিক লাইন পাবেন, আর দুই পাশের যে ইকোজেনিক দুটো লাইন ছিল ওগুলো বেশ ঠিক ওয়াইড হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো হচ্ছে ল্যাবিয়া, দেখবেন যে দুটো হচ্ছে আলাদা হচ্ছে, আবার একসাথে দেখা যাচ্ছে এরকম। মাঝখানে একটা ইকোজেনিক লাইন দেখা যাবে, আর দুই পাশে দুটো ঠিক অংশ ল্যাবিয়ার দেখা যাবে। একটু ভিডিও দেখি, এই যে ইকোজেনিক একটা লাইন, তার পাশে হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ল্যাবিয়া দুটো।
আরো দেখি, এই জায়গাটা খেয়াল করতে হবে, এই যে 3টা ইকোজেনিক লাইন দেখা যাচ্ছে, তার মানে ফিমেল বেবি। এই জায়গা খেয়াল করতে হবে আমাদেরকে, এই যে ইকোজেনিক লাইন পরপর 3টা দেখা যাচ্ছে, ফিমেল বেবি। এই যে ল্যাবিয়া দুটো আমরা দেখতে পেলাম, ল্যাবিয়া দুটো, মাঝখানে একটা ইকোজেনিক লাইন, এই যে 3টা পরপর লাইন, হচ্ছে ফিমেল বেবি। অনেক সময় এরকম একটা ইকোজেনিক লাইন আর পাশের দুটো একটু মোটা হয়ে যায়, এগুলো ল্যাবিয়ার জন্য। ম্যাচিউর হয়ে গেলে, বেবি যখন বড় হয়ে যায় তখন, আর মেল বেবি যখন বড় হয় তখন আমরা এরকম টার্টেল সাইনটা আর স্পষ্ট দেখতে পাই। এটা হচ্ছে ফিমেল বেবি, ল্যাবিয়া ফিমেল বেবি। থ্রিডি করলে টার্টেল সাইনটা এরকম দেখা যাবে, আর ফিমেল বেবি এরকম দেখা যাবে। প্রেগনেন্সিতে কিছু অ্যাবনরমালিটিস থাকে, অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টায় আমরা হচ্ছে মেস্টাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বা আপনি কার্ডিয়াক পালসেশনের জায়গায় কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, ডপলার দিলেন তারপরেও কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না। আইইউডি হলো বলার আগে আপনাকে কনফার্ম হয়ে নিয়ে তারপরে বলতে হবে। 28 উইকসের আগে হচ্ছে যদি হয় তাহলে নিস্টেবশন, 28 উইকসের পরে মানে এই ভায়াবিলিটির পরে যদি আপনি কার্ডিয়াক পালসেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে ওটা হয়ে যাবে আইইউডি। তো অ্যাবর্শন এবং একটু প্রেগনেন্সি ক্লাসে এই বিষয়ে আমরা আরো ডিটেলসে জানবো। তো বাচ্চা মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, হাই তুলছে। তো আমরা আজকে তাহলে এখানেই শেষ করে দিই আমাদের আজকে ক্লাস। এখন আপনাদের কারো যদি জেস্টেশনাল স্যাকের চারপাশে একটা ঠিক একটা আউটলাইন পাই, যেটাকে আমরা ডাবল ডিসিডুয়াল সেক্স সাইন বলে থাকি। প্রেগনেন্সি এই ক্লাসে আর্লি প্রেগনেন্সিতে আপনাদেরকে বলেছিলাম, এখানে দুটো লেয়ার, ভিতরের দিকে একটা লেয়ার, বাইরের দিকে একটা লেয়ার। ভেতরের দিকে লেয়ারটা হচ্ছে অ্যামনিওটিক লেয়ার, বাইরের দিকে লেয়ারটা হচ্ছে কোরিওনিক লেয়ার। এখন তো যেহেতু এখন আমরা প্লাসেন্টা নিয়ে ডিসকাস করবো, আমরা জানি যে প্লাসেন্টা হচ্ছে একটা এমিফেরাল একটা অর্গান, ফিমেল ভার্টিব্রেটে থাকে, যেটা আমরা প্রেগনেন্সি সময়ে দেখতে পাই। প্লাসেন্টা অনেকটা ডিসকয়ার শেপের হয়, মাঝখানটা ঠিক হয়, দুপাশে ট্যাপারিং হয়ে থাকে, এবং থিকনেসটা একদম সেন্টারে 2.5 সেন্টিমিটার বা তার বেশি হয়ে থাকে, এবং পেরিফেরির দিকে আস্তে আস্তে ট্যাপার করে। আচ্ছা, পজিশন যদি আমরা চিন্তা করি যে বিভিন্ন আপার ইউটেরাইন সেগমেন্টে 99.5% থাকে, কিছু কিছু ক্ষেত্রে পোস্টেরিয়র দিকে থাকে অথবা এন্টেরিয়র দিকে থাকে, সেটা আমরা আস্তে আস্তে প্লাসেন্টার পজিশন সম্পর্কে পড়াশোনা আরো ডিটেলসে জানবো। এখন the anatomic components of the placenta from as early as 7 to 8 weeks of gestation, প্রেগনেন্সি 7 সপ্তাহ 8 সপ্তাহ এর মধ্যে কিন্তু আস্তে আস্তে প্লাসেন্টা অ্যাপিয়ার করা শুরু করে। কিন্তু আমরা 12 উইকস এর আগে, এটা একটু মনে রাখবে, 12 উইকস এর আগে প্লাসেন্টার লোকেশন নিয়ে আমরা কোনো কমেন্ট সাধারণত করি না। তো পার অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে তো আসি যে একটা বিষয়, সেটা হলো প্লাসেন্টায় দুটো সারফেস থাকে, একটা হচ্ছে ফিটাল সারফেস, একটা ম্যাটার্নাল সারফেস। হ্যাঁ, ফিটাল সারফেসটা আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে নিচের দিকে দেখতে পাই, এবং ম্যাটার্নাল সারফেসটা হচ্ছে ইউটেরাসের ওয়ালের সাথে যে অংশটা, একটা এভাবে প্লাসেন্টাটা থাকে, একটা অংশ ইউটেরাসের ওয়ালের সাথে লাগে থাকে, আর একটা অংশ ফ্রি থাকে, যেটাকে আমরা হচ্ছে ফিটাল সারফেস বলে থাকি। আচ্ছা, প্লাসেন্টা হচ্ছে যেটা বলেছিলাম 7 থেকে 8 সপ্তাহের মধ্যে অনেকে মানে একটু অ্যাপিয়ার করা শুরু করে, কিন্তু 12 উইকস এর আগে আমরা প্লাসেন্টা নিয়ে কমেন্ট করি না। প্লাসেন্টা বিভিন্ন রকম পজিশনে থাকতে পারে, ফান্ডাসে থাকতে পারে, ইন্টেরিয়র থাকতে পারে, পোস্টেরিয়র থাকতে পারে, ইন্টেরিয়র ফান্ডাল, পোস্টেরিয়র ফান্ডাল, ল্যাটারাল, এরকম বিভিন্ন পজিশনে থাকতে পারে। এখন আমরা আচ্ছা স্টেপ বাই স্টেপ যাই। আমরা বিভিন্ন পজিশনে থাকতে পারি, এবং হলো প্লাসেন্টা যখন পোস্টেরিয়র পজিশনে থাকে, যার তখন হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে ইউটেরাসটা অ্যামনিওটিক ক্যাভিটিটা দেখতে পাই আল্ট্রাসোনোগ্রাফিতে। তো প্লাসেন্টাটা যদি আমাদের মনিটরে উপরের দিকে থাকে, ওটা আমরা বলি ইন্টেরিয়র প্লাসেন্টা। যদি নিচের দিকে থাকে, মানে উপরের দিকের ইন্টেরিয়র, উপরের দিকে হচ্ছে আমরা ইউটেরাসের ইন্টেরিয়র ওয়ালটা দেখতে পাই, ওইখানে যদি লাগানো থাকে আমরা বলি যে ইন্টেরিয়র প্লাসেন্টা। যদি নিচের দিকে, ইউটেরাসের নিচের দিকে পোস্টেরিয়র ওয়ালের সাথে লাগানো থাকে, তখন আমরা ওটাকে বলি পোস্টেরিয়র প্লাসেন্টা। আর যদি ফান্ডাসের সাথে থাকে, ফান্ডাসের দিকে থাকে, তাহলে বলি ফান্ডাল। আবার মনে করেন যে প্লাসেন্টাটা এমন ভাবে আছে যে ইন্টেরিয়র পোর্শনকেও কভার করছে, ফান্ডাসকেও কভার করছে, তখন আমরা বলি এন্টেরো ফান্ডাল। আবার মনে করেন যে এমন ভাবে আছে, ফান্ডাসেও আছে, পোস্টেরিয়র দিও আছে, পোস্টেরিয়র ওয়ালেও আছে, তখন ওটাকে আমরা বলি পোস্টেরো ফান্ডাল। এরকম বিভিন্ন পজিশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে হচ্ছে জানবো। তো প্লাসেন্টা যখন পোস্টেরিয়র পজিশনে থাকে, নিচের দিকে মানে ইউটেরাসের পোস্টেরিয়র ওয়ালে, মনিটরে আমরা নিচের দিকে দেখতে পাই, পোস্টেরিয়র পজিশনে থাকে, তখন তার উপরে অনেক সময় ফিটাসটা থাকে, যার কারণে অনেক সময় পোস্টেরিয়র প্লাসেন্টা একটু ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো ভালোভাবে শিখবো। তো প্লাসেন্টা সাধারণত ইউনিফর্ম হয় এবং মডারেটলি ইকোজেনিক হয়। হ্যাঁ, ইউনিফর্ম এবং মডারেটলি ইকোজেনিক হয়, এবং হচ্ছে 16 উইকস অফ জেস্টেশন দ্য প্লাসেন্টা অকুপাইজ হাফ অফ দ্য ইনার সারফেস অফ দ্য ইউটেরাস। 16 সপ্তাহের সময় পুরো ইউটেরাসের ইনার সারফেসের প্রায় অর্ধেকটা জুড়ে প্লাসেন্টা থাকে। তারপরে আস্তে আস্তে ইয়েটা
ইয়েটা কমতে থাকে। দেখা যায় যে 36 থেকে 40 উইকস অফ জেস্টেশনের প্লাসেন্টা দেখা যায় যে পুরো ইনার সার্ফেসের 1/4 জুড়ে বা 1/3 জুড়ে আছে। শুরুর দিকে একদম অর্ধেকটা জুড়ে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, দেখা যায় যে শেষের দিকে 1/3 জুড়ে আছে বা 1/4 জুড়ে আছে এরকম ইনার সার্ফেসে। এবং প্লাসেন্টা এক্সামিনেশন করা এবং সেটা ডিক্লেয়ার করে দেওয়া যে কোন পজিশনে আছে, অস থেকে দূরে আছে না কাছে আছে, বা গ্রেডিং কত, এগুলো প্লাসেন্টা সম্পর্কে ভালো থিন না থিক বা নর্মাল থিকনেস, এসব কিন্তু এই ইনফরমেশন দিয়ে দেওয়াটা অত্যন্ত এসেনশিয়াল পার্ট আপনাদের অবস্টেট্রিক আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে। তো প্লাসেন্টা দেখার জন্য আমাদের যেটা লাগবে যে পার্শিয়ালি ফিল্ড ব্লাডার লাগবে। 100 ml এর কাছাকাছি ফ্লুইড থাকে, 200 ml বা তার বেশি যদি হয়ে যায় সেটা আবার ডিস্টেন্ডেড হয়ে যায় ব্লাডার। পার্শিয়ালি ফিল্ড 100 ml বা তার কাছাকাছি এরকম ফ্লুইড যদি থাকে তাহলে ভালো। এখন আমরা তো প্লাসেন্টা দেখা যাচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা প্লাসেন্টা 12 উইকসের পরে প্লাসেন্টা আমরা দেখছি। যখন আমরা দেখা যায় যে পেশেন্টকে করি না, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে আমরা পেশেন্টকে ইয়েতে প্রেগনেন্সি প্রোফাইল ক্লাসে বলেছিলাম যে প্যারামিটারস গুলো যেন ভুল না হয়, এই জন্য আমরা পেশেন্টকে ব্লাডার এন্ট্রি করে নিয়ে তারপরে এক্সামিন করি। তো সেক্ষেত্রে আবার পার্শিয়ালি ফিল্ড ব্লাডার কিভাবে সম্ভব? দুটো উপায় আছে। এক হচ্ছে যে আপনি দেখছেন প্লাসেন্টা নিয়ে আপনার হলো বিশেষ করে প্লাসেন্টার নিয়ে কোনো সন্দেহ যে প্লাসেন্টা অসের কাছাকাছি কিনা বা কিছু কোনো একটা কনফিউশন, সেক্ষেত্রে আপনি পেশেন্টকে পানি খাইয়ে পরে দেখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন যে আপনি পেশেন্টকে ব্লাডার এমটি করে এক গ্লাস পানি খাইয়ে তারপরে শোয়ালেন, আপনি প্রেগনেন্সি প্রোফাইলের বাকি প্যারামিটারস নিতে নিতে কিন্তু ব্লাডার পার্শিয়ালি ফিল্ড হয়ে যাবে। তো এভাবেও আপনি দেখতে পারেন। দুটো জিনিস দেখার ক্ষেত্রে, এক হচ্ছে সার্ভিক্স, ইউটেরাসের সার্ভিক্স, আর হচ্ছে প্লাসেন্টা। এই দুটো দেখার জন্য, বিশেষ করে প্লাসেন্টা অসের কাছাকাছি আছে কিনা থাকলে সেই সময়ের ইয়েগুলো দেখার জন্য সার্ভিক্স এবং প্লাসেন্টা প্রিভিয়া এগুলো দেখার জন্য কিন্তু পার্শিয়ালি ফিল্ড প্রিলিমিনারি ব্লাডারের দরকার 100 ml এর কাছাকাছি থাকলে ভালো। আচ্ছা, আমরা পেশেন্টকে সুপার পজিশনে শুয়ে নরমাল আমরা হলো প্রেগনেন্সি প্রোফাইল যেভাবে করি ভালো। 18 থেকে 22 সপ্তাহের সময় একটা যে আপনার আছে স্ক্যানিং এর টাইম আছে, তখন আপনি দেখতে পারেন। আবার 32 থেকে 36 সপ্তাহ লাস্টের দিকে একটা স্ক্যানিং টাইম আছে, তখন দেখতে পারেন। প্লাসেন্টা কোনো প্রবলেম থাকলে হয়তো ক্লিনিশিয়ান অন্য সময়ও পাঠালো, তখনও আপনি দেখতে পারেন। তো প্লাসেন্টা মোটামুটি হচ্ছে স্মুথ হোমোজেনাস হয়, কিছুটা হাইপোজেনিক হয়। এটা হচ্ছে ফিটাল স্কাল, আর এই হচ্ছে প্লাসেন্টা। একটা সারফেস হচ্ছে ইউটেরাসের ওয়ালের সাথে লেগে থাকে, এটা ম্যাটারনাল সারফেস, আর আরেকটা সারফেস হচ্ছে ফিটাল সারফেস। ওকে, এখন এই হচ্ছে প্লাসেন্টা, এই আমরা দেখতে পাচ্ছি অ্যামনিওটিক ফ্লুইড। এখন এখানেও আমরা হচ্ছে প্লাসেন্টা দেখতে পাচ্ছি। এই এখানে প্লাসেন্টা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা হলো লেবেলিং করা জায়গাটা আসি, এখানে দেখেন এই ফিটাসের একটু অংশ দেখা যাচ্ছে, আর এই যে অ্যানিকুইক এরিয়া এগুলো হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এখানে প্লাসেন্টার মধ্যে এখানে দেখেন আবার কিছু অ্যানিকুইক টিউবুলার স্ট্রাকচার দেখা যাচ্ছে। এগুলোকে কিন্তু আমরা অনেক সময় যে ভাবি যে ফ্লুইড কালেকশন কিনা বা হেমাটোমা কিনা, তা না, কিন্তু এগুলো কিন্তু ভেসেলস। প্লাসেন্টার ইউটেরাইন ওয়ালের মাঝখানে যে অ্যানিকুইক টিউবুলার স্ট্রাকচার গুলো দেখছে, এগুলো কিন্তু ভেসেল। এখন আপনার কাছে যদি কনফিউশন হয়, আপনি ডপলার দিয়ে দেখতে পারেন, ভেসেল গুলো কিন্তু কালার নেবে। আচ্ছা, হেমাটোমা হলে কালার নেবে না। আর আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, আরো প্লাসেন্টার ভিতরেও আমরা কিছু অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্লাসেন্টার ভেনাস লেগস, এগুলো কিন্তু আমরা কোনো প্যাথোলজির মধ্যে ফেলবো না। আর এর যে আউটলাইনটা দেওয়া আছে, ডট 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 দিয়ে আউটলাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। এটা হচ্ছে কোরিওনিক প্লেট। তাহলে এখানে আসি, এটা ফিটালের অংশ। এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছি কোরিওনিক প্লেট, ভিতরে প্লাসেন্টাল হচ্ছে থ্রম্বোস ভেনাস লেগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভেসেল। এগুলোকে আমরা হেমাটোমা বা কালেকশন বলে বুক করবো না। আচ্ছা, এখন আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এই হচ্ছে ইউটেরাসটা। এই ইউটেরাসটা উপরের দিকে এন্টেরিয়র ওয়াল, নিচের দিকে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এন্টেরিয়র ওয়ালের কাছাকাছি প্লাসেন্টা আমরা দেখতে পাচ্ছি, উপরের দিকে প্লাসেন্টাটা দেখতে পাচ্ছি। আপনার যে মনিটরটা, আপনি যে মনিটরে দেখবেন, মনে করেন এটাই সেই মনিটরটা। উপরের দিকে প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে এন্টেরিয়র প্লাসেন্টা। আর যদি নিচের দিকে দেখতে পান তাহলে হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র প্লাসেন্টা। আর যদি ফান্ডাসের দিকে দেখতে পান তাহলে হচ্ছে ফান্ডাল প্লাসেন্টা। তাহলে আমরা তিনটা পেলাম, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, ফান্ডাল। এখানে দেখেন প্লাসেন্টাটা ইন্টেরিয়র ওয়ালেও আছে, আবার ফান্ডাসেও আছে। এই যে আম্বিলিকাল কর্ড দেখতে পাচ্ছি আমরা, এই ভেসেল গুলো দেখতে পাচ্ছি, ডপলার দেয়াতে এগুলো কালামিং আছে। তো তাহলে হচ্ছে ইন্টেরিয়র আছে, ফান্ডাসেও আছে, তাহলে এটা হবে ইন্টেরো ফান্ডাল। ঠিক তেমনি যদি এমন হতো যে পোস্টেরিয়র ওয়ালেও আছে, ফান্ডাসে আছে, তাহলে হতো পোস্টেরো ফান্ডাল। তাহলে কি কি পজিশনে আমরা পেলাম? সেটা হচ্ছে যে ইন্টেরিয়র, পোস্টেরিয়র, ফান্ডাল, ইন্টেরো ফান্ডাল, পোস্টেরো ফান্ডাল, 5টা পজিশনে পেলাম। এই 5টা পজিশনে প্লাসেন্টা দেখতে হলে আমাদেরকে স্ক্যানটা করতে হবে যে মায়ের যে হচ্ছে অ্যাবডোমেনে আপনি যে লাগালেন, কার্ডিলিনিয়া ট্রান্সডিউসার চুজ করলেন, তারপর মিড লাইন বরাবর, অ্যাবডোমেনে একদম মিড লাইন বরাবর ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনাল করে, আপনি মনে করেন যে ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনাল করে ধরে নেন, এটা লঙ্গিটিউডিনাল করে আপনি উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন মিড লাইনে, দেন প্লাসেন্টা পেয়ে যাবেন। যদি না পান, আপনি একটু বামে সরলেন, সরে আবার লঙ্গিটিউডিনালি দেখলেন, অথবা একটু ডান দিকে সরলেন, আবার লঙ্গিটিউডিনালি দেখলেন। এভাবে ডানে বামে সরে সরে আপনি হচ্ছে দেখতে থাকলেন। যেখানে আপনি ভালো দেখতে পাচ্ছেন সেখানে আপনি ঠিক খেয়াল করলেন যে ইন্টেরিয়রলি আছে, পোস্টেরিয়রলি আছে, ফান্ডাসে আছে, নাকি এন্টেরো ফান্ডাল আছে, না পোস্টেরো ফান্ডাল আছে। এই 5টা পজিশনের জন্য আমরা ট্রান্সডিউসারটাকে এরকম লঙ্গিটিউডিনালি ধরে প্লাসেন্টা চেক করবো। অলওয়েজ আমরা প্লাসেন্টা চেক করবো লঙ্গিটিউডিনালি ধরে ট্রান্সডিউসারটাকে। এখন মনে করেন যে আপনি এমন অবস্থা হয়েছে যে আপনি ইউটেরাসের ইন্টেরিয়র ওয়ালেও প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, আবার পোস্টেরিয়র ওয়ালেও প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, দ্যাট মিন্স উপরেও দেখতে পাচ্ছেন, নিচেও দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে ট্রান্সডিউসারটাকে আপনি এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেন।
ঘুরিয়ে দিয়ে ট্রান্সভার্স করে ফেলেন, এন্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরান, ট্রান্সডিউসারটা ট্রান্সভার্স হয়ে যাবে। এবার আপনি দেখেন, এটা হচ্ছে ল্যাটারাল প্লাসেন্টার ক্ষেত্রে হয়। হ্যাঁ, এবার আপনি দেখেন যে পেশেন্টের লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে। যদি দেখেন যে প্লাসেন্টা পেশেন্টের লেফট সাইডে আছে তাহলে লেফট ল্যাটারাল, যদি রাইট সাইডে থাকে তাহলে রাইট ল্যাটারাল। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত পজিশনের জন্য আমরা প্লাসেন্টা লংগিটিউডিনালি দেখছি। শুধুমাত্র ওই ক্ষেত্রে যখন আমরা দুটো ওয়ালেই প্লাসেন্টা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্স করে নিয়ে দেখবো, এটা হচ্ছে ল্যাটারাল প্লাসেন্টা, শুধুমাত্র ল্যাটারাল প্লাসেন্টার ক্ষেত্রে। এবং যদি রাইটে পাই রাইট ল্যাটারাল, লেফটে পাই লেফট ল্যাটারাল। কোন রাইট কোন লেফট, পেশেন্টের লেফট হলে লেফট, পেশেন্টের রাইট হলে রাইট, পেশেন্টের রাইট লেফট অনুযায়ী। তো এই হলো আমাদের প্লাসেন্টার পজিশন সম্পর্কে বিষয়গুলো। এখন অ্যাবনর্মাল প্লাসেন্টার প্যাটার্ন নিয়ে একটু আমরা জানবো। প্রথমে আসি যে হাইডাটিডিফর্ম মোল। হ্যাঁ, এটা ইজিলি ডায়াগনোস করা যায়, স্নো স্টর্ম প্যাটার্ন বলে থাকে। আমরা নিউমেরাস সিস্টিক স্পেস পাবো, এর মধ্যে ইন্টারভেনিং হাইপারিকুইক প্যারেনকাইমা পাওয়া যায়। অনেক সময় যদি ইয়ে থাকে, ফিটাস যদি না থাকে তাহলে কমপ্লিট মোল বলা হয়, ফিটাস যদি সাথে থাকে তাহলে ইনকমপ্লিট মোল বলা হয়। হ্যাঁ, তো এটা মোলার প্রেগন্যান্সিতে আমরা এরকম নিউমেরাস সিস্টিক স্পেস দেখতে পাবো, অনেক ছোট 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 সিস্টিক স্পেস গ্রেপ লাইক আঙুরের গুচ্ছের মতো হচ্ছে থাকে। তার মাঝখানে সিস্টিক স্পেস গুলোর মাঝখানে হাইপারিকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা। হ্যাঁ, এগুলোর মাঝখানে সাদা সাদা হাইপারিকুইক প্যারেনকাইমা, যেটাকে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, তুষারপাতের সাথে তুলনা করা হয়েছে এরকম স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্সে। অথবা এই সিস্টিক স্পেস গুলোকে অনেকে হানিকম্ব অ্যাপিয়ারেন্সও বলা হয়ে থাকে, বিভিন্ন টার্ম দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি, হ্যাঁ, বা হাইডাটিডিফর্ম মোল। তো এক্ষেত্রে যদি সাথে এমব্রায়ো বা ফিটাস থাকে সেক্ষেত্রে সেটা হবে পার্শিয়াল বা ইনকমপ্লিট মোল, আর যদি ফিটাস না থাকে তাহলে কমপ্লিট মোল। মোলার প্রেগন্যান্সি হিসাবে আমরা এটা ডায়াগনোসিস করি। এবং মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে একটা অ্যাডভাইস দিতে আপনারা কখনোই ভুলবেন না, এটা হচ্ছে সিরাম বিটাইসিজিন। তাহলে মোলার প্রেগন্যান্সিতে আমরা এরকম নিউমেরাস সিস্টিক স্পেস গ্রেপ লাইক অ্যাপিয়ারেন্সে বা হানিকম্ব অ্যাপিয়ারেন্সে পাবো, এবং হাইপারিকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা পাবো, যেটাকে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স বলা হয়ে থাকে। এবং হচ্ছে সিরাম বিটাইসিজিন অ্যাডভাইস করে দিব। কমপ্লিট, ইনকমপ্লিট বা পার্শিয়াল আর কমপ্লিট মোল, যদি সাথে ফিটাস থাকে তাহলে পার্শিয়াল আর ইনকমপ্লিট, আর কমপ্লিটটা হচ্ছে যদি ফিটাস না থাকে। এখানে দেখেন এটা কমপ্লিট মোলার প্রেগন্যান্সি, এটা হচ্ছে পার্শিয়াল, দেখেন ফিটাস আছে এর জন্য পার্শিয়াল। নিউমেরাস সিস্টিক স্পেসেস আমরা দেখতে পাবো উইথ হাইপারিকুইক ইন্টারভেনিং প্যারেনকাইমা। অ্যাডভাইস লিখে দিব সিরাম বিটাইসিজিন। প্লাসেন্টার লোকেশন নিয়ে কিছু কথা বলেছি, আরো বলবো। সেটা হচ্ছে যে 14 উইকস এবং তার পরে গিয়ে প্লাসেন্টার লোকেশন ভালো বোঝা যায়। আমরা 7 সপ্তাহে প্লাসেন্টা বোঝা যায়, আমরা প্লাসেন্টা অ্যাপিয়ার করা 12 উইকস পর্যন্ত অপেক্ষা করি। 12 উইকসে আমরা প্লাসেন্টা সম্পর্কে ডিক্লেয়ার দিই কোথায় আছে কি ব্যাপার। হ্যাঁ, এবং কিভাবে স্ক্যান করতে হবে, কি কি পজিশনে আছে এগুলো তো বলেছি। এখন প্লাসেন্টা প্রিভিয়ার একটা বিষয়, যে এই যে প্লাসেন্টাটা হচ্ছে ডিসপ্লয়েড শেপে, মাঝখানটা ঠিক আস্তে 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 এরকম ট্যাপার হয়ে গিয়েছে। এই প্লাসেন্টার যে ট্যাপারিং একটা অংশ ফান্ডাসে ট্যাপার হয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে দুটো এন্ড আছে, একটা এন্ড ফান্ডাসের দিকে, ফান্ডাসের কাছাকাছি, আর দিকে মানে একটা এন্ড উপরের দিকে, আরেকটা এন্ড নিচের দিকে। এখন লোয়ার এন্ডটা সার্ভিক্সের কাছে আছে না সার্ভিক্স থেকে দূরে আছে, এটা হলো বিষয়। তাহলে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা এবং ইন্টারনাল অস এর দূরত্ব আমাদেরকে মাপতে হবে। এটা হচ্ছে মিনিমাম 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে, তাহলে অ্যাওয়ে ফ্রম অস। আর যদি লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা এবং ইন্টারনাল অসের দূরত্ব 2.5 সেন্টিমিটারের কম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে লো লাইং প্লাসেন্টা। এখন প্লাসেন্টা লো লাইন প্লাসেন্টা, এখন প্লাসেন্টা প্রিভিয়াকে এটা একটা অবস্টেটিক কমপ্লিকেশন, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, এই সময় অনেক সময় হচ্ছে ইয়েতে দেখা যায় যে শুরুর দিকে প্লাসেন্টা হয়তো বা অসের কাছাকাছি আছে, আস্তে আস্তে যখন হচ্ছে ফিটাসের গ্রোথ হলো, ইউটেরাসের এনলার্জমেন্ট হলো, আস্তে আস্তে প্লাসেন্টা উপরের দিকে উঠে গেল। হ্যাঁ, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে যখন আপনি দেখছেন যে প্লাসেন্টা অসের কাছাকাছি আছে, তখন সেটা আবার একটা কমপ্লিকেশনের বিষয়। আচ্ছা, তো প্রথম দিকে যদি আপনি কাছাকাছি পান সেক্ষেত্রে ফলো আপ দিয়ে দেখতে হবে, কারণ সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়, দূরে চলে যায়। আচ্ছা, এবং হলো প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে এপিএইচ এর এন্টিপার্টাম হেমোরেজের একটা হলো ভাজাইনাল ব্লিডিং হওয়ার একটা লিডিং কজ, এবং দেখা যায় যে সার্ভিক্সের কাছাকাছি যদি প্লাসেন্টা ইমপ্লান্টেশন হয় সেক্ষেত্রে। এই জন্য প্লাসেন্টার অসের কতখানি কাছাকাছি আছে এটা হলো দেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং হচ্ছে prompt localization of the placenta is very important in patients with vaginal bleeding. যেসব পেশেন্ট আপনার কাছে vaginal bleeding নিয়ে এসছে, তাদের প্লাসেন্টা ঠিক কোথায় আছে, অসের কতখানি, অসার লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টার দূরত্ব কতখানি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হচ্ছে অথবা আনস্টেবল ফিটাস নিয়ে যদি আসে, বিশেষ করে লেট প্রেগন্যান্সিতে ব্লিডিং আছে, ফিটার ডিস্ট্রেস আছে, তো এদের ক্ষেত্রে প্লাসেন্টা লোকালাইজ করা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলবো সবার ক্ষেত্রে সব সময় প্লাসেন্টা ঠিক মতো দেখে দেওয়া, কোথায় আছে প্লাসেন্টা সম্পর্কে ডিটেইল ইনফরমেশন দেওয়া হচ্ছে খুবই জরুরি। এখন এই যে প্লাসেন্টার পজিশন, আমরা প্লাসেন্টার পজিশনের ছবিতে চলে যাই। প্লাসেন্টা প্রিভিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: লো লাইং প্লাসেন্টা, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এখন এই ধরনের প্লাসেন্টাটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে তার আপার এন্ড আর এই হচ্ছে লোয়ার এন্ড। লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা আর ইন্টারনাল অস। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্টারনাল অস কিভাবে চিনবেন? এই যে এই পুরোটা কিন্তু আপনার এই হচ্ছে সার্ভিক্স, এই এতটুকু পর্যন্ত সার্ভিক্স দেখা যাচ্ছে, তারপরে ফ্লুইড। হ্যাঁ,
তাহলে সার্ভিস হচ্ছে একটা সফট টিস্যু অর্গান, যেটা আপনি যেখানে সার্ভিস শেষ হয়েছে বা যেখান থেকে ফ্লুইড শুরু হয়েছে এই জায়গাটাই হচ্ছে ইন্টারনাল লস, আর এই হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা। এখন ইন্টারনাল লস এবং লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা দূরত্ব আপনি মেজার করবেন মেশিনের সাহায্যে। এটা যদি 2.5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে অ্যাওয়ে ফ্রম, যদি কম হয় 2.5 সেন্টিমিটারে সেক্ষেত্রে আমরা এটাকে বলি লো লাইন প্লাসেন্টা। আর এই যে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা যদি ইন্টারনাল লসকে টাচ করেছে এমন অবস্থা হয় তাহলে এটা হবে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর যদি দেখা যায় যে পুরো প্লাসেন্টাটাই ইন্টারনাল লসকে কভার করে আছে, ইন্টারনাল লসের উপরে আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে প্লাসেন্টা প্রিভিয়াকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, লো লাইন হচ্ছে মার্জিনাল আর হচ্ছে কমপ্লিট। লো লাইন হচ্ছে এই যে লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা ইন্টারনাল লসের দূরত্ব মাপো 2.5 সেন্টিমিটারের কম হলে লো লাইন প্লাসেন্টা। আর লোয়ার এন্ড অফ দ্য প্লাসেন্টা ইন্টারনাল লসকে টাচ করেছে এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর যদি দেখেন যে প্লাসেন্টাটা ইন্টারনাল লসকে পুরো কভার করে আছে সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে লো লাইন প্লাসেন্টা, মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়ার এই তিনটা পজিশন অত্যন্ত হচ্ছে হলো গুরুত্বপূর্ণ। এখন ছবি দেখি, এখানে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এই হচ্ছে ইউটেরাসের সার্ভিক্স। এই সার্ভিক্সের পরে ইউটেরাসটা এক্সপ্যান্ড হয়ে গেল, এর ভিতরে অ্যামনিওটিক ক্যাভিটি আছে, ফিটাস আছে, এসব। এখানে দেখেন এখানে ফ্লুইড শেষ, হ্যাঁ এখানে ফ্লুইড শেষ, এইদিকে হচ্ছে এক্সটার্নাল লস, এটা ভেজাই না, এদিকে হচ্ছে এক্সটার্নাল লস, আর এইটা হচ্ছে ইন্টারনাল লস। ফ্লুইড শেষ এবং ফ্লুইডের শুরু, ফ্লুইড আছে এখানে, এরপরে আর ফ্লুইড নাই এবং এখানে একটা সফট টিস্যু অর্গান দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের এদিকে এক্সটার্নাল লস আর ফ্লুইডের কাছাকাছি লাস্ট পয়েন্টটা এটা হচ্ছে ইন্টারনাল লস। হ্যাঁ, তো এভাবে আমরা ইন্টারনাল লসকে চিনবো। কাজে আমাদের সার্ভিক্স দেখার জন্য, ইন্টারনাল লস চেনার জন্য, প্লাসেন্টা লোয়ার এন্ড কোথায় আছে এটা বোঝার জন্য ইউরিনারি ব্লাডার একটু পার্শিয়ালি ফিল থাকাটা দরকার, তা না হলে সার্ভিক্সটা লোকেট করা মুশকিল। আর সার্ভিক্স যদি আমি লোকেট করতে না পারি তাহলে সার্ভিক্সের সাথে দূরত্ব কেমন করে মাপবো, এই জন্য। আচ্ছা, তো আপনার যদি প্লাসেন্টা নিয়ে সন্দেহ হয় আপনি পেশেন্টকে পানি খাইয়ে আবার দেখতে পারেন, অথবা একটু পানি খাইয়ে নিলে একটু পরে প্রেগনেন্ট পেশেন্টের তাড়াতাড়ি চাপ হয়ে যায়, দেখতে দেখতে দেখবেন চাপ হয়ে গেছে। হ্যাঁ, তো মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, সার্ভিক্সের লোয়ার এন্ডটা জাস্ট একটু টাচ করেছে, এটা হচ্ছে মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া। আর কমপ্লিট হচ্ছে পুরোটা যদি জুড়ে থাকে তাহলে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এবার আসি অ্যাব্রাক্সিও প্লাসেন্টা। অ্যাব্রাক্সিও প্লাসেন্টা হচ্ছে প্লাসেন্টাল সেপারেশন। প্লাসেন্টা তো ইউটেরাসের ওয়ালের গায়ে লেগে থাকে, যদি ইউটেরাসের ওয়াল থেকে সেপারেটেড হয়ে যায় তখন এটাকে আমরা বলবো অ্যাব্রাক্সিও প্লাসেন্টা। লেট প্রেগন্যান্সিতে ভ্যাজানাল ব্লিডিং এর অ্যান্টিপার্টাম হেমোরেজের একটা বড় কজ হচ্ছে এটা। এবং হচ্ছে এই যদি abnormal separation টা 20 weeks এর in humans it refers to the abnormal separation after 20 weeks of gestation and prior to হচ্ছে birth। আচ্ছা, এবং হচ্ছে আল্ট্রাসাউন্ড যে খুব অ্যাকুরেট ডায়াগনোসিক অ্যাপ্রোচিও প্লাসেন্টা সবসময় এটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ক্লিনিক্যাল ডায়াগনোসিসও সাথে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, ক্লিনিক্যালি আর আল্ট্রাসোনোগ্রাফি দুটো মিলে হচ্ছে ডায়াগনোসিস করাটা অত্যন্ত জরুরি। এখন তাহলে আপনার ইউটেরাসের ওয়াল থেকে প্লাসেন্টা সেপারেটেড হয়ে গেছে, এই সেপারেটেড হয়ে গেছে গ্যাপটার মধ্যে আমরা কি দেখতে পাবো? গ্যাপটার মধ্যে কি থাকবে? হেমাটোমা থাকবে, রক্ত জমাট বেঁধে থাকবে। তাহলে হেমাটোমাটা দেখতে কেমন হবে? হেমাটোমা আসলে দেখতে কেমন হয় এটা ডিপেন্ড করে ডিউরেশনের উপর, কখন ব্লিডিং হচ্ছে ডিউরেশন। ব্লাড তো প্রথমে তরল থাকে, আস্তে আস্তে এর হচ্ছে ডেনসিটি বাড়তে থাকে। হ্যাঁ, আস্তে আস্তে রক্ত জমাট বাঁধে, প্রথমে তরল হয়, তারপরে একটু সেমি সলিড হয়, সলিড হয়, এরকম আস্তে আস্তে ব্লাড ক্লটটা হেমাটোমাটা তৈরি হতে থাকে। তাহলে এটা তরল অবস্থায় আপনি অ্যানিকুইক পাবেন, তারপরে কি আস্তে আস্তে যত ডেনসিটি বাড়তে থাকবে ইকোজেনেসিটিও বাড়তে থাকবে, আস্তে আস্তে একটু হাইকুইক পাবেন, একটা সময় গিয়ে আপনি এটা ইকোজেনিক পাবেন। হ্যাঁ, ডিউরেশনের উপরে, কখন ব্লিডিং হয়েছে, কখন সেপারেট হয়েছে, হ্যাঁ ব্লাড ক্লটটা কতক্ষণে তৈরি হলো, ডিউরেশনের উপরে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে প্লাসেন্টা ইউটেরাসের ওয়াল থেকে সেপারেটেড হয়েছে এবং এই গ্যাপে যে আমি ব্লাড বা ব্লাড ক্লট বা হেমাটোমা পাবো, এটা ইকোজেনিসিটি অ্যানিকুইক হতে পারে, হাইকুইক হতে পারে, আবার হাইপার ইকুইক হতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম হতে পারে। তো এই জন্য এটা অনেক সময় ডায়াগনোসিস করা হলো টাফ হয়ে যায়। আমরা একটু ছবি দেখবো, বিষয়টা হলো আরো ক্লিয়ার হয়ে গেছে। এই ছবিটা দেখেন, এই যে প্লাসেন্টা এতটুকু পর্যন্ত হচ্ছে ইউটেরাসের গায়ে লেগে আছে, তারপর কিন্তু এই যে প্লাসেন্টার এই অংশটা উঠে গিয়েছে, এই অংশটা ইউটেরাসের গায়ে এভাবে লেগে থাকার কথা ছিল, উঠে গেছে। হ্যাঁ, এবং এই জায়গাটাতে অ্যানিকুইক এরিয়া দেখা যাচ্ছে, দেখতে অনেকটা অ্যামনিওটিক ফ্লুইডের মতোই, কিন্তু প্লাসেন্টা দেখে আমরা বুঝতে পারছি যে প্লাসেন্টা ইউটেরাসের গা থেকে ওয়াল থেকে সরে গিয়েছে এবং এই গ্যাপের মধ্যে অ্যানিকুইক এরিয়া, এটা কিন্তু হেমাটোমা। হ্যাঁ, আবার এখানে দেখেন এই জায়গাটাতে হচ্ছে ইউটেরাসের ওয়াল আর হচ্ছে প্লাসেন্টা এর মাঝখানে কিন্তু এটা কিন্তু হেমাটোমা। হ্যাঁ, এটা ইকোজেনিসিটি বেশি, এমন ইকোজেনিসিটি প্লাসেন্টার কাছাকাছি ইকোজেনিসিটি ইউটেরাসের ওয়াল, প্লাসেন্টা, হেমাটোমা কোনটা কি ভালো কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ এ হোল কি দেখতে পাচ্ছি? আমরা থিকেন প্লাসেন্টা, থিকেন এন্ড ইনহোমোজেনাস প্লাসেন্টা দেখতে পাচ্ছি। প্লাসেন্টাটা বেশ থিকেন দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা কেমন ইনহোমোজেনাস দেখতে পাচ্ছি। তো তাহলে আমাদেরকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে এই পেশেন্টগুলো। হ্যাঁ, এই জন্য এটা একটা টিম ওয়ার্ক, এটা যে আপনি শুধু আল্ট্রাসোনোগ্রাফিক্যালি সবসময় বুঝতে পারবেন তা না। অ্যানিকুইক বা হাইকুইক এরিয়া থাকলে আপনি বুঝতে পারছেন, কিন্তু যদি ইকোজেনিক হয়, প্লাসেন্টার কাছাকাছি ইকোজেনিসিটি হয়ে যায়, তখন কিন্তু খুব টাফ হয়ে যায়, তখন আপনাকে ক্লিনিক্যালিও কোরিলেট করতে হবে। আচ্ছা, চলে আসি প্লাসেন্টার গ্রেডিং। হ্যাঁ, প্লাসেন্টাকে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম হচ্ছে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। এখন হচ্ছে 31 উইকসে এসে শুরুর দিকে গ্রেড 0 থাকে, 31 উইকসে এসে গ্রেড 1 অ্যাপিয়ার করে সাধারণত, 36 উইকসে এসে গ্রেড 2 অ্যাপিয়ার করে, 38 উইকসে এসে গ্রেড 3 অ্যাপিয়ার করে। এখন আপনি কিন্তু জেস্টেশনাল এজ অনুযায়ী গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিখবেন না। এটা গ্রেড 1 কখন অ্যাপিয়ার করে 31, 36, 38 আমরা এভাবে মনে রাখি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এগুলো কখন অ্যাপিয়ার করে টাইমটা আমরা জানলাম, কিন্তু আমরা হচ্ছে প্লাসেন্টা দেখে ডিসিশন নিব যে আপনি সনোলজিস্ট, আপনি প্লাসমেট কখনোই হচ্ছে জেস্টেশনাল এজ অনুযায়ী গ্রেডিং করবেন। আপনি প্লাসেন্টা দেখে ডিসিশন নেবেন যে কত গ্রেডে আছে। মনে করেন যে আপনি গ্রেড 1 পাচ্ছেন, তখন আপনি জেস্টেশনাল উইক দেখেন কত উইকসে আছে। যদি 31 উইকসের বেশি থাকে তাহলে নরমাল। আপনি গ্রেড 3 পাচ্ছেন,
হ্যাঁ, আপনি যদি দেখেন 38 উইকস এর আশেপাশে আছে তাহলে নরমাল। আপনি গ্রেড 3 পাচ্ছেন কিন্তু 32 উইকস, তখন ওটা হয়ে গেল যে আর্লি ম্যাচুরেশন হয়ে গেছে। প্লাসেন্টার অ্যাবনর্মালিটি হচ্ছে আর্লি ম্যাচুরেশন হয়ে যাওয়া, সময়ের আগে যদি ম্যাচুরেশন হয়ে যায়। এবং গ্রেডিংটা আমরা দেখবো প্লাসেন্টা দেখে, সোনোলজিস্ট হিসাবে প্লাসেন্টা দেখে। তাহলে গ্রেডিং আমরা কিভাবে আছে? প্রথমে আসি গ্রেড 0, স্মুথ কোরিওনিক প্লেট পাবো আমরা। এই গ্রেড 0-তে আমরা একদম প্লাসেন্টাটা দেখবো যে একদম হোমোজেনাস, হ্যাঁ, এবং কিছুটা ইকোজেনিক, লিভারের মতো কিছুটা দেখতে, হ্যাঁ, এবং হচ্ছে এই যে কোরিওনিক প্লেটটা একদম স্মুথ, হ্যাঁ। তাহলে স্মুথ ইকো প্যাটার্ন অফ দ্য প্লাসেন্টাল প্যারেন্টাইমা, প্যারেন্টাইমা একদম স্মুথ ইকো প্যাটার্ন হবে। নো ক্লাসিফিকেশন ইন দ্য কোরিওনিক এন্ড অর বেসাল প্লেট, এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এদিকে হচ্ছে বেসাল প্লেট, এখানে কোথাও কোনো ক্লাসিফিকেশন দেখতে পাবো না। নো ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট, এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এখানে আমরা কোনো ইন্ডেন্টেশন দেখতে পাচ্ছি না, একদম স্মুথ কোরিওনিক প্লেট, এটা হচ্ছে গ্রেড 0। সাধারণত 31 সপ্তাহ আগ পর্যন্ত আমরা গ্রেড 0 পাই। আচ্ছা, আপনি গ্রেড 0 পেয়েছেন, মিলিয়ে দেখেন যে কত সপ্তাহ। এবার আসি গ্রেড 1। গ্রেড 1 এ হলো আমাদের কি পাওয়ার কথা? এখানে কি বলছে গ্রেড 1 এ? ইকোজেনিক এরিয়াস র্যান্ডমলি ডিসপার্সড ইন দ্য প্লাসেন্টাল সাবস্টেন্সেস, সাবটেল ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট। হ্যাঁ, গ্রেড 1 এ হালকা হালকা ইন্ডেন্টেশন হচ্ছে, শুরু হবে স্মল ডিফিউজ ক্যালসিফিকেশন, ছড়িয়ে ছিটিয়ে হাইপারিকনিক এরিয়া 2 মিলিমিটার বা 4 মিলিমিটার, যে পুরো প্লাসেন্টা জুড়ে হালকা হালকা একটু ক্যালসিফিকেশনের মতো দেখা যাবে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবটেল ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট, কোরিওনিক প্লেট একটু হালকা হালকা ইন্ডেন্টেশনের মতো শুরু হবে, এটা হচ্ছে গ্রেড 1। আচ্ছা, গ্রেড 2, গ্রেড 2 তে কি দেখি আমরা? গ্রেড 2 হচ্ছে আমরা ডট ড্যাশ ক্লাসিফিকেশনস, ডট ড্যাট ক্লাসিফিকেশনস প্যাটার্ন অ্যালং উইথ দ্য বেসাল প্লেট। এই যে বেসাল প্লেট, হ্যাঁ, যে প্লেট, যে অংশটা ইউটেরাসের গায়ে লেগে আছে এটাকে বলে বেসাল প্লেট, আর যেটা বাইরের দিকে এটা হচ্ছে কোরিওনিক প্লেট। বেসাল প্লেটে আমরা ছোট ছোট ডট 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 ক্লাসিফিকেশনের মতো, ডট ক্লাসিফিকেশন, ড্যাশ ক্লাসিফিকেশন বলে, এরকম আমরা দেখতে পাবো। এবং হচ্ছে লার্জার ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট নট রিচিং দ্য বেসাল প্লেট, এবং এই যে কোরিওনিক প্লেটের যে ইন্ডেন্টেশনটা একটু বড় হতে থাকবে কিন্তু বেসাল প্লেট পর্যন্ত রিচ করবে না, এটা হচ্ছে গ্রেড 2। এবার আসি গ্রেড 3। গ্রেড 3 তে হচ্ছে ইরেগুলারলি ক্লাসিফিকেশন পাবো উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, প্রচুর ক্লাসিফিকেশন পাওয়া যায় পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, কমপ্লিট ইন্ডেন্টেশন অফ দ্য কোরিওনিক প্লেট থ্রু দ্য বেসিলার প্লেট ক্রিয়েটিং কোটিলিডন, একদম মানে কোরিওনিক প্লেটের যে ইন্ডেন্টেশন একদম বেসাল প্লেটের কাছাকাছি চলে যায়, এবং লোবিউলেটেড মনে হয়, ফুলের পাপড়ির মতো প্লাসেন্টাটা দেখতে এরকম ফুলের পাপড়ির মতো লোবিউলেটেড হয়ে যায়, ভিতরে ক্যালসিফিকেশন হয়ে যায়, হ্যাঁ, এগুলোকে বড় একটু ঘুরানো ঘুরানো মেঘের মতো দেখা যায়, যেগুলোকে আমরা কোটিলিডন বলে থাকি। তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা একটু শুরু থেকে বিষয়টা দেখি, যেহেতু যদি গ্রেড 0, গ্রেড 0 একদম স্মুথ হবে, হোমোজেনাস হবে, এই কোরিওনিক প্লেটটাও একদম স্মুথ হবে। গ্রেড 1 এসে হালকা হালকা ক্লাসিফিকেশন ছড়াবে, কোরিওনিক প্লেটটা একটু ইন্ডেন্টেশন শুরু হবে। গ্রেড 2 তে এসে এই ব্লেজার প্লেটে ডট ড্যাশ ক্লাসিফিকেশন পাবো, কোরিওনিক প্লেট আরেকটু ইন্ডেন্টেশন হবে। গ্রেড 3 তে কোরিওনিক প্লেটের অনেক ইন্ডেন্টেশন হবে, ভিতরে প্রচুর ক্লাসিফিকেশন পাবো, এবং লোবিউলেটেড হয়ে যাবে প্লাসেন্টা, যেটাকে কোটিলিডন বলা হয়। তো এই হচ্ছে প্লাসেন্টা। এবং এই যে এগুলো যে অ্যানিকুইক এরিয়া দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভেসেলস, হ্যাঁ, এগুলো কিন্তু কালেকশন না বা হেমাটোমা না, হ্যাঁ। তো এটা খেয়াল করতে হবে যে কোনটা ভেসেল এবং কোনটা অ্যাব্রাপশীয় প্লাসেন্টা, এটা পার্থক্যটা বুঝতে হবে। এটা কিন্তু নরমাল প্লাসেন্টা, ভেসেল ডপলার দিলে দেখবেন এই জায়গাগুলো কালার নিচ্ছে, কিন্তু অ্যাব্রাপশীয় প্লাসেন্টা যে হেমাটোমা, ডপলার দিয়ে কালার নেবে না, একটা ভাস্কুলারিটি শো করবে না। এখন আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছি, 31, 36, 38, হ্যাঁ, গ্রেড 1 হচ্ছে 31 এ অ্যাপিয়ার করে, গ্রেড 2 36 উইকসে অ্যাপিয়ার করে, গ্রেড 3 30 উইকসে অ্যাপিয়ার করে। এখন যদি তা না হয় আর্লি ম্যাচুরেশন হয়ে যায়, হ্যাঁ, সময়ের অনেক আগে ম্যাচুরেশন হয়ে যায়, ওটাকে বলা হয় এক্সিলারেটেড প্লাসেন্টাল ম্যাচুরেশন। গ্রেড 1 31 হওয়ার কথা 27 হয়ে গেল, গ্রেড 2 36 হওয়ার কথা 32 হয়ে গেল, গ্রেড 3 38 সপ্তাহে হওয়ার কথা 34 সপ্তাহে হয়ে গেল। এরকম প্লাসেন্টাল যে এক্সিলারেশন, 1 যদি 27 হয়, 2 যদি 32 হয়, 3 যদি 34, সেই ক্ষেত্রে আর্লি ম্যাচুরেশন ইন্ডিকেট করে যে এই বাচ্চাটার হচ্ছে আইইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন থাকা আছে, হ্যাঁ। তো ইন্ট্রাইউটেরাইন আইইউজিআর এর একটা স্ট্রং পয়েন্ট হলো এই আর্লি ম্যাচুরেশন বা এক্সিলারেটেড ম্যাচুরেশন অফ প্লাসেন্টা, এই একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ছবি দেখতে পাচ্ছি যে আমরা মাল্টিপল প্রেগন্যান্সি, টুইন প্রেগন্যান্সি আছে, থাকতে পারে ট্রিপলেট প্রেগন্যান্সি থাকতে পারে অনেক সময়, তখন প্লাসেন্টা কয়টা আছে এটা খেয়াল করে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা প্লাসেন্টা থাকলে আমরা বলি মনোকোরিওনিক, দুটো থাকলে ডাইকোরিওনিক, তিনটা থাকলে ট্রাইকোরিওনিক, হ্যাঁ, এরকম ভাবে এটা দেখতে হবে। এবং মাল্টিপল প্রেগন্যান্সিতে ধর টুইন প্রেগন্যান্সি পাচ্ছেন, দুই প্রেগন্যান্সি, দুই অ্যামনিওটিক ক্যাভিটিতে মাঝখানে দেখবেন যে একটা হাইপারিকনিক মেমব্রেনের মতো দেখা যায়, হচ্ছে এটা ইন্ট্রাঅ্যামনিওটিক মেমব্রেন, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে ক্যাভিটি দুটো আলাদা করা, হ্যাঁ। যদি ইন্ট্রাঅ্যামনিওটিক মেমব্রেন থাকে আমরা ডাইকোরিওনিক বলি, ডাইঅ্যামনিওটিক বলি, না থাকলে মোনোঅ্যামনিওটিক বলি। অনেক সময় তিনটা ভাগে ভাগ করা, ট্রিপলেট প্রেগন্যান্সি, দুটো ইন্টারঅ্যামনিওটিক মেমব্রেন দেখছেন, তখন ট্রাইঅ্যামনিওটিক হবে, কোনো মেমব্রেন নাই, মোনোঅ্যামনিওটিক, এভাবে আমরা কমেন্ট করে থাকি। তো আপনি টুইন প্রেগন্যান্সি পাচ্ছেন, বাচ্চার দুটো হেড পাশাপাশি একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, অথবা দুটো অ্যাবডোমেনের ট্রান্সভার্স ভিউ একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, বা দুটো হার্ট একই ছবিতে দেওয়ার চেষ্টা করবেন, এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন, এখানে আমরা একটা টুইন প্রেগন্যান্সি দেখতে পাচ্ছি, এখানে একটা ফিটাস, এখানে একটা ফিটাস, এই ফিটাসের সাথে একটা প্লাসেন্টা, এই ফিটাসের সাথে একটা প্লাসেন্টা দেখতে পাচ্ছি, আবার এদিকে ইন্টারঅ্যামনিওটিক মেমব্রেনও দেখতে পাচ্ছি। এখন স্কিনের কাছাকাছি এটা হচ্ছে এন্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তো এই ফিটাসটার ক্ষেত্রে এই প্লাসেন্টা কিন্তু পোস্টেরিয়রলি আছে, এই ফিটাসের ক্ষেত্রে এই প্লাসেন্টাটা পোস্টেরিয়রলি আছে, আবার একটু ফান্ডাসের কাছাকাছি আছে, পোস্টেরো ফান্ডার। তো এইভাবে দেখতে হবে। প্লাসেন্টার লোকেশন জানার জন্য বারবার বলছি ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনালি ধরতে হবে, শুধুমাত্র দুই ওয়ালে যদি প্লাসেন্টা দেখতে পান তখন ট্রান্সভার্সলি, নাহলে অলওয়েজ লঙ্গিটিউডিনালি ধরতে হবে। আচ্ছা,
রিপোর্টিং নিয়ে দুটো কথা মনে করেন যে হাইড্রাটিডিফর্ম মোল পেয়েছেন। হ্যাঁ, রিপোর্টে আপনি কিভাবে সাজাবেন? ইউরিনারি ব্লাডার নরমাল লিখলে যে ওয়েল ফিল্ড আছে, ওয়াল থিকনেস নরমাল আছে, কোনো ইন্টারভিসকুলার লেশন আপনি দেখতে পাননি এরকম, অ্যাডনেক্সাও অ্যাপিয়ার নরমাল দিলেন। কিন্তু ইউটেরাসে কি করবেন? হাইড্রাটিডিফর্ম মোলে প্রথমেই ইউটেরাস আপনার এনলার্জ করার কথা, এপিডাইমিটার কত পেয়েছেন সেটা লিখে দেন, এন্টিভার্টেড আছে নাকি রেট্রোভার্টেড আছে, কোন পজিশনে আছে সেটা উল্লেখ করেন। এবং মেজর অপশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি ইজ filled with solid ecogenic irregular soft tissue mass containing numerous small cystic spaces scattered within the mass, giving a honeycomb appearance অথবা grape like appearance বলতে পারেন। Only a small area of uterine cavity is free from this mass। বা আপনি লিখতে পারেন যে numerous cystic spaces with hyperequic intervening parenchyma noted giving a honeycomb snowstorm appearance, এভাবে লিখতে পারেন। হ্যাঁ, no fetal pole or fetal device could be seen যদি fetal pole না পান। আর যদি fetal pole পান, fetal pole পেয়েছি, cardiac pulsation আছে কি না এসব আপনাকে উল্লেখ করতে হবে। যদি একেবারে ফিটাল পোল না পান তাহলে এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে হাইড্রাটিডিফর্ম মোল। আর পার্শিয়াল মোল হয় যখন আপনার ফিটাস থাকে তখন। তো রেকর্ডেড ক্লাস হয়ে যাবে আপনাদের গ্রুপে, তখন এই রিপোর্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি আপনার ভাষায় লিখতে পারেন, কারোটা পারমিশন নিয়ে তারটা কপি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা একটু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ডিসকাস করবো। তার আগে একটু দেখে নেই প্লাসেন্টার কিছু বাদ করলো কিনা। আচ্ছা, আরেকটা বিষয় এটা একটু আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। হ্যাঁ, সার্ভাইকাল ইনকম্পিটেন্স নিয়ে দুটো কথা বলবো। সার্ভাইকাল ইনকম্পিটেন্স হচ্ছে সার্ভিক্সের লেন্থ, ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অসের মধ্যবর্তী দূরত্ব। একটু ছবিতে ব্যাক করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এই ছবিটা আসে, এটা ইন্টারনাল অস, এটা এক্সটার্নাল অস। এখন ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত এই দূরত্বটুকু আমরা মেজার করবো। এটা হচ্ছে সার্ভাইকাল লেন্থ, এটা 2.5 সেন্টিমিটারের বেশি হতে হবে। যদি এরকম হয় যে 24 সপ্তাহ অথবা তার আগে বা 24 সপ্তাহের আশেপাশে, 26 সপ্তাহের আশেপাশে, এই সময় বিশেষ করে আপনি সার্ভিক্সের লেন্থ কত পাচ্ছেন, 2.5 সেন্টিমিটারের কম যদি সার্ভিক্সের লেন্থ থাকে, ওটাকে সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলা হয়। এই সার্ভিক্স গুলো বাচ্চাটাকে ধরে রাখতে পারে না, আলটিমেটলি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার এই একই জিনিস যদি লেবার অনসেট হওয়ার পরে হয়, হ্যাঁ, সার্ভিক্স আস্তে আস্তে লেন্থ কমছে, ওটা আবার ভালো, ওটা কিন্তু ইনফাসমেন্ট। হ্যাঁ, মনে করেন যে সার্ভিক্স 2.5 সেন্টিমিটারের নিচে এসছে, তো ইনফাসমেন্ট শুরু হয়ে গেছে লেবার স্টার্ট হওয়ার পরে। 1.5 সেন্টিমিটারের নিচে রয়েছে, আপনি বুঝবেন যে 50% ইনফাসমেন্ট হয়েছে। তারপরে হচ্ছে 1 সেন্টিমিটারের নিচে নেমে এসছে, তখন বুঝবেন যে 75% ইনফাসমেন্ট হয়ে গেছে, মানে লেবার হচ্ছে প্রোগ্রেস করছে। হ্যাঁ, লেবার প্রোগ্রেস করছে ডিউরিং লেবার। কিন্তু 24 সপ্তাহের আশেপাশে, 26 সপ্তাহের আশেপাশে প্রি টার্ম, এটা ফুল টার্মের ক্ষেত্রে ইনফাসমেন্ট। প্রি টার্মের ক্ষেত্রে আপনি হচ্ছে সার্ভিক্স ছোট পাচ্ছেন, 2.5 সেন্টিমিটারের কম পাচ্ছেন, ওটা কিন্তু সার্ভাইকাল ইনকম্পিটেন্স, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হচ্ছে, বারবার মিসক্যারেজ হয়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, শিরোদ্গার সুচার দিয়ে এটা কারেকশন করা হয়। তো সার্ভিক্সের লেন্থটা মাপতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট হচ্ছে ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অসের দূরত্ব মাপতে দিই। প্র্যাকটিক্যাল ক্লাসে সার্ভিক্সটা আমরা আরো ভালো করে দেখব। তো এখন আমরা একটু অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ডিসকাস করবো। প্লাসেন্টা আমরা মোটামুটি করে ফেলেছি, অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমরা এখন ডিসকাস করবো। ফিটাল মেমব্রেইনের তো স্যাকের তো দুটো লেয়ার আছে বলেছিলাম, আউটার কোরিওনিক লেয়ার আর ভিতরে হচ্ছে অ্যামনিওটিক লেয়ার। অ্যামনিওটিক ফ্লুইডের জন্য দেখার জন্য হচ্ছে পাশালি ব্লাডারের কথা বলে আমরা এমনি দেখে দেই। তো এই যে ফিটাল মেমব্রেইন, হ্যাঁ, ফিটাল মেমব্রেইনের কিন্তু আছে। এখন পাশে একটু আজান হচ্ছে, এটা বলছিলাম যে ফিটাল মেমব্রেইনের ফাংশনটা কি? ফর্মেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড ফর্মেশন করা, অ্যাসেন্ডিং কোনো ইনফেকশন যদি হয়ে থাকে সেটা অ্যাসেন্ডিং যে কোনো ইনফেকশনকে প্রিভেন্ট করা। তারপরে হচ্ছে হলো লেবারের সময়, হ্যাঁ, সার্ভাইকাল ডাইলেটেশন হলে সার্ভিক্সের লেন্থ কমে যায়, হ্যাঁ, এটাকে ফ্যাসিলিটেট করা। এবং হচ্ছে কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, ফর স্টেরয়েড হরমোনাল মেটাবলিজমের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এটা হলো গ্লিসারোফসফোলিপিড কন্টেইনিং অ্যারাকিডোনিক অ্যাসিড প্রিকাশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এর একটা রিচ সোর্স। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ফিটাল মেমব্রেইনের কাজ। আর অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে একদম ক্লিয়ার ফ্লুইড অ্যামনিওটিক ক্যাভিটির ভিতরে আমরা দেখতে পাই সেটা। তাহলে ফিটাল মেমব্রেইনের একটা কাজ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করা। এই অ্যামনিওটিক ফ্লুইডটা কেমন হবে? একদম অ্যানিকুইক হবে, ক্লিয়ার একটা ফ্লুইড। এবং হচ্ছে দেখা যায় যে টার্ম বেবির ক্ষেত্রে এটা প্রায় 800 ml এর মতো হয়ে থাকে, রেঞ্জ হচ্ছে 400 থেকে 1500 নর্মাল। এবং যে অ্যামনিওটিক ফ্লুইড 10 উইক্সের দিকে আপনি দেখবেন যে প্রায় 30 ml এর মতো আছে, এবং 20 উইক্সে 300 ml, 30 উইক্সে 600 ml আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই যে প্রতি সপ্তাহে প্রায় 30 ml করে ফ্লুইড বাড়তে থাকে, 38 উইক্স পর্যন্ত এটা বাড়ে, তারপর আবার শেষের দিকে একটু কমে, হ্যাঁ, একদম টার্মের দিকে একটু আবার একটু কমে। তো দেখা যাচ্ছে এরকম। তো এই একদম ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড হয়, 99% এর হচ্ছে ওয়াটার। এখন এই অ্যামনিওটিক ফ্লুইডটা কোথা থেকে তৈরি হচ্ছে? একটা অংশ বলেছিলাম যে ফিটাল মেমব্রেইন অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে কি? ট্রানজিটেশন ফ্রম ম্যাটারনাল ব্লাড থ্রু প্লাসেন্টা। ম্যাটারনাল যে ব্লাড আছে সেটা প্লাসেন্টাল থ্রুতে ট্রানজিশন হয়ে কিছু ফ্লুইড তৈরি হচ্ছে। আরেকটা কি? ট্রানজুডেশন ফ্রম আম্বিলিকাল ভেসেলস অ্যাক্রস আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ডের ভিতরে যে ব্লাড আছে ওখান থেকে ট্রানজুডেট হয়ে কিছু ফ্লুইড তৈরি হচ্ছে। সিক্রেশন ফ্রম অ্যামনিয়ন,
ওই যে ফিটাল মেমব্রেনের যে অ্যামনিওটিক লেয়ারটা আছে সেটার সিক্রেশন থেকে তৈরি হয়। ফিটাল ইউরিন, বাচ্চার ইউরিন থেকে তৈরি হয়। ফিটাল ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন, বাচ্চাদের ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন আছে সেটা থেকে তৈরি হয়। ট্রান্সুডেশন অ্যাক্রস দ্য ফিটাল স্কিন বিফোর 20 উইকস, 20 উইকসের আগে বাচ্চার স্কিন থেকেও ট্রান্সুডেশন হয়। বিভিন্ন সোর্স থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হচ্ছে। এবং এই যে তো শুধু যদি তৈরি হতে থাকতো তাহলে তো অনেক অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হতো। এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়, অ্যাবজর্পশন হয়, তৈরি হয়, অ্যাবজর্পশন হয়, এভাবে একটা সাইকেল চলতে থাকে। তাহলে কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে? অ্যাবজর্পশন থ্রু অ্যামনিয়ন টু ম্যাটারনাল সার্কুলেশন। এই যে ফিটাল মেমব্রেনের যে অ্যামনিওটিক পোর্শনটা আছে সেখান থেকে অ্যামনিওটিক লেয়ার আছে, ওটা দিয়ে অ্যাবজর্পশন হয়ে ম্যাটারনাল সার্কুলেশনে চলে যায়। এছাড়া ফিটাল সোয়ালোইং, বাচ্চা পানি গিলছে, তখনও হচ্ছে কিছু পানি কমছে এবং গাটে গিয়ে এটা সার্কুলেশনে চলে যাচ্ছে এবং অ্যাবজর্ব হচ্ছে। এভাবে তৈরি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, তৈরি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে। কিছু যাচ্ছে ম্যাটারনাল সার্কুলেশনে, কিছু গাট দিয়ে ফিটাল সার্কুলেশন অ্যাবজর্পশন হয়ে ফিটাল সার্কুলেশনে চলে যাচ্ছে। এভাবে অ্যাবজর্পশন হচ্ছে। তো এই যে তৈরি হচ্ছে আবার অ্যাবজর্পশন হচ্ছে, দেখা যায় যে প্রতি 3 ঘন্টা পর রিপ্লেস হচ্ছে এই অ্যামনিওটিক ফ্লুইড। এবং দেখা যায় যে বিভিন্ন স্টাডি করে দেখা গিয়েছে যে টার্ম বেবিদের ক্ষেত্রে হচ্ছে 500 ml হচ্ছে ফ্লুইড প্রতি ঘন্টায় এক্সচেঞ্জ হয় বিটুইন ম্যাটারনাল প্লাজমা এন্ড দ্য অ্যামনিওটিক ফ্লুইড। এটা তো আবার টার্ম বেবিদের ক্ষেত্রে 500 ml পার ডে ফিটাল ইউরিন সিক্রেট হয়। ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন হয় প্রায় 200 ml এরকম। আচ্ছা, এই ডিসপোজাল অফ ফ্লুইড, এই যে ফ্লুইডটা অ্যাবজর্ব হচ্ছে কোথায়, যেটা বললাম যে বাচ্চা সোয়ালো করছে, গাটে যাচ্ছে, ওখান থেকে বাচ্চা সার্কুলেশনে যাচ্ছে, আবার ডাইরেক্টলি অ্যামনিওনের মাধ্যমে ম্যাটারনাল সার্কুলেশনে চলে যাচ্ছে। কিছু ম্যাটারনাল সার্কুলেশনে যাচ্ছে, কিছু ফিটাল সার্কুলেশনে যাচ্ছে। এভাবে ফ্লুইডটা অ্যাবজর্ব হচ্ছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ফ্লুইড, এই যে ফ্লুইডটা নরমাল থাকলে ভালো, কমে গেলে ওটাকে আমরা বলি অলিগোহাইড্রামিউস, আর ফ্লুইড যদি বেড়ে যায় ওটাকে আমরা বলি পলিহাইড্রামিউস। যদি বাচ্চার রেনাল অ্যাজিনেসিস থাকে, রেনাল কোনো প্রবলেম থাকে, ব্লাডারের প্রবলেম থাকে, তাহলে অলিগোহাইড্রামিউস। সেই ইউরিন পাস করতে পারছে না, ফ্লুইডের পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে। আর যদি দেখা যায় যে বাচ্চার কোনো সোয়ালোইং ডিফিকাল্টি, গিলতে পারছে না, তাহলে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পাবেন পলিহাইড্রামিউস। আচ্ছা, এখন অলিগোহাইড্রামিউস এবং হলো পলিহাইড্রামিউসের কিছু কজ আমরা, যেমন পলিহাইড্রামিউসের কজ কি? যদি সোয়ালোইং ডিফিকাল্টি থাকে বা জিআইটিতে কোনো ধরনের অবস্ট্রাকশন থাকে, সিএনএস বা নিউরাল টিউবে যদি কোনো ইয়ে থাকে, অ্যানোমালিস থাকে, হাইড্রোক্সিটালিস, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট যদি থাকে বাচ্চার, ওমফেলোসিল গ্যাস্ট্রোসিয়াসিস, ডোয়ারফিজম, টুইনস, ম্যাটারনাল ডায়াবেটিস, এইসব ক্ষেত্রে পলিহাইড্রামিউস ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, এছাড়া রাপচার অর লিকিং মেমব্রেন, মেমব্রেন যদি রাপচার হয়ে যায় বা লিক করে, অথবা বাচ্চার যদি বাইল্যাটারাল রেনাল অর ইউরিনারি আউটলেটে কোনো অ্যানোমালি থাকে, অথবা আইইউজিআর থাকে, পোস্ট ম্যাচুরিটি থাকে, ফিটাল ডেথ থাকে, এসব ক্ষেত্রে পানি ফ্লুইড কমে যায়, অলিগোহাইড্রামিউস। তো এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্য মেজরিটি অফ দ্য মাসেস উইদিন দ্য ফিটাল অ্যাবডোমেন আর রেনাল অরিজিন। বেশি ফিটাল অ্যাবডোমেনে যে মাস হয়, টিউমার হয়, বেশিরভাগই দেখা যায় রেনাল অরিজিন। এবং এদের হচ্ছে অলিগোহাইড্রামিউস ইজ এ পুয়ার প্রগনোস্টিক ফিচার হোয়েন দেয়ার ইজ ফিটাল রেনাল অ্যানোমালি। রেনাল অ্যানোমালি আছে, অলিগোহাইড্রামিউস আছে, এই বাচ্চার প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ, কারণ এই বাচ্চাগুলো আলটিমেটলি পালমোনারি ইনসাফিসিয়েন্সি হয় এবং হচ্ছে আইডি হয়ে যায়। আচ্ছা, এখন অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম হলো মেজার করার আমরা হচ্ছে পদ্ধতি আছে। তো এখন সাধারণত অ্যামনিওটিক ফ্লুইড আমরা দুটো পদ্ধতিতে অ্যামনিওটিক, একটা হচ্ছে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, আরেকটা হচ্ছে এসডিপি সিঙ্গেল ডিপেস্ট পকেট। আমরা অ্যামনিওটিক ফ্লুইড মেজার করে থাকি। তো এএফআই যেটা, সেটা বলা হয়, বইপত্রে বলা হয়েছে 24 সপ্তাহের পরে আপনি এএফআই দিয়ে দিবেন, মেজার করে দিবেন। আর আমরা 30 উইকসের পরে অবশ্যই এএফআইটা হলো মেজার করে দিব। এখন কথা হচ্ছে যে আমরা এই যে অ্যামনিওটিক ফ্লুইড এএফআইটা আমরা কিভাবে মেজার করবো? তো প্রথম কথা হচ্ছে যে মায়ের যে অ্যাবডোমেনটা, এই মায়ের অ্যাবডোমেনটাকে আম্বিলিকাস বরাবর আমরা একটা লঙ্গিটিউডিনাল একটা দাগ টানবো আর একটা ট্রান্সভার্স দাগ টানবো। ইমাজিনারি দাগ টেনে মায়ের অ্যাবডোমেনটাকে 4টা ভাগে ভাগ করে নেবো, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নেবো। প্রত্যেকটা কোয়াড্রেন্টে, মনে করেন প্রথম একটা কোয়াড্রেন্টে ধরলাম এই ভাগে সবচেয়ে বেশি ফ্লুইড কোন জায়গাটাতে, সেই জায়গাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং ট্রান্সডিউসারটা, এই ক্ষেত্রেও প্লাসেন্টার ক্ষেত্রেও আপনি ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনাল লাগবেন, অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রেও আপনি ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনাল লাগবেন। এখন 4টা এই গ্রুপে আপনি যে কোনো একটা কোয়াড্রেন্ট আপনি চুজ করলেন, চুজ করে এখানে সবচেয়ে বেশি ফ্লুইড কোথায়, ট্রান্সডিউসার লঙ্গিটিউডিনালি ধরবেন। ধরে এমন একটা জায়গা আপনাকে নিতে হবে যেটা পুরোপুরি অ্যানিকুইক, যেখানে কোনো ফিটাল পার্টস নেই, অ্যাম্বিলিকাল কর্ড নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র অ্যানিকুইক। ওই জায়গাটা আপনি ভার্টিক্যালি সবচেয়ে ডিপেস্ট, মনে করেন এখানে সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটা, ভার্টিক্যালি ইনার টু ইনার আপনি মেজারমেন্ট নেবেন। এভাবে 4টা কোয়াড্রেন্টে আলাদা আলাদা মেজারমেন্ট নেবেন, নিয়ে কোনোটায় 2 পেয়েছেন, কোনোটায় 3 পেয়েছেন, কোনোটায় সবগুলো মেজারমেন্ট যোগ করবেন। ওটা সেন্টিমিটারে হতে হবে, সবগুলো মেজারমেন্ট আমরা যোগ করে তারপরে হচ্ছে আমরা হলো এফআই বের করবো। আচ্ছা, ছবিটাতে আমি একটু পরে আসছি। এফআই বের করবো। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেট। এই যে পুরো অ্যাবডোমেনটা আপনি ভালোভাবে সবচেয়ে বেশি ডিপেস্ট পকেট, সিঙ্গেল ডিপেস্ট, সবচেয়ে বেশি ফ্লুইড যেখানে আছে সেখানে ট্রান্সডিউসারটা লঙ্গিটিউডিনালি ধরবেন এবং হচ্ছে অ্যানিকুইক এরিয়াটা ভার্টিক্যালি ইনার টু ইনার মেজারমেন্ট নেবেন। এখন সিঙ্গেল ডিপেস্ট পকেট মেজারমেন্টও করতে পারেন, আবার 4টা পকেট যোগ করে এএফআই অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সও বের করতে পারেন। সিঙ্গেল ডিপেস্ট পকেটের মেজারমেন্টের হচ্ছে 2 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত নরমাল। 2 সেন্টিমিটারের কম থাকলে অলিগোহাইড্রামিউস, 8 সেন্টিমিটারের বেশি থাকলে পলিহাইড্রামিউস। এটা হচ্ছে সিঙ্গেল ডিপেস্ট পকেটের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা,
এখন যদি আপনি AFI ইয়ে করতে চান, বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 4টা পকেট হলো আলাদা আলাদা মেজার করে যোগ করতে হবে এবং সেটা রুমেকে বইয়ে বলা হয়েছে 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত নরমাল। 10 সেন্টিমিটারের কম গেলে অলিগোহাইড্রামিয়াস, 20 সেন্টিমিটারের বেশি গেলে পলিহাইড্রামিয়াস। আবার আমাদের BSMM অনুযায়ী AFI নরমাল রেঞ্জ হচ্ছে 8 to 24 সেন্টিমিটার, এটা অনেকেই হচ্ছে ফলো করে। 8 সেন্টিমিটারের কম গেলে হচ্ছে অলিগোহাইড্রামিয়াস, 24 সেন্টিমিটারের বেশি গেলে পলিহাইড্রামিয়াস। এখন অলিগোহাইড্রামিয়াসকে আমরা আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার এই তিনটা ভাগে ভাগ করতে পারি। 8 সেন্টিমিটারের কম পেলে মাইল্ড, 6 সেন্টিমিটারের কম পেলে মডারেট, আর হচ্ছে 4 সেন্টিমিটার কম পেলে হচ্ছে সিভিয়ার অলিগোহাইড্রামিয়াস হচ্ছে এই বলে। তখন আপনি মনে করেন যে AFI আপনি বর্ডার লাইন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তিনটা জিনিস পরিবেশ করবেন। এক হচ্ছে AFI পাশাপাশি সিঙ্গেল ডিপেস্ট পকেটও মেপে রাখেন এবং আপনার চোখের যে একটা আই কনজাম্পশন যেটাকে বলে, যে আই অ্যাজাম্পশন যেটাকে বলে, যে আপনি নিজের চোখে দেখে যে কি মনে হচ্ছে আপনার, তিনটাকে হচ্ছে কোরিলেট করে তারপরে হচ্ছে বর্ডার লাইনের ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে নরমাল নাকি অ্যাবনর্মাল। যদি বর্ডার লাইন পান সেক্ষেত্রে আচ্ছা। একটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এই যে অ্যামনিওটিক স্যাক, হ্যাঁ এটা হচ্ছে জেস্টেশনাল স্যাকের হচ্ছে চারপাশে আমরা মোটা একটা ইকোজেনিক রিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনার যে একটা ইনার লেয়ার, একটা আউটার লেয়ার। এই ইনার লেয়ারটা হচ্ছে অ্যামনিওটিক লেয়ার আর আউটারটা হচ্ছে কোরিওনিক লেয়ার। হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় যে আমরা ব্লিডিং অর কালেকশন পাচ্ছি বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার। হ্যাঁ, এই অ্যামনিওটিক লেয়ারের পিছনে আমরা কালেকশন পাচ্ছি বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার, তখন এটাকে বলা হয় সাব অ্যামনিওটিক হেমাটোমা। ব্লিডিং অর কালেকশন, হ্যাঁ আপনি এই অ্যামনিওটিক লেয়ারের পিছনে, হ্যাঁ বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার আপনি কালেকশন পাচ্ছেন বা হেমাটোমা পাচ্ছেন, ওটাকে আমরা বলি হচ্ছে সাব অ্যামনিওটিক হেমাটোমা। আর যদি কোরিওনিক আউটসাইড যদি দেখা যায় যে ব্লিডিং আউটসাইড দ্য জেস্টেশনাল স্যাক, হ্যাঁ কোরিওনিক লেয়ারের পিছনে, হ্যাঁ জেস্টেশনাল স্যাকের পিছনে, আউটসাইড দ্য জেস্টেশনাল স্যাকের বাইরে আপনি যদি ফ্লুইড কালেকশন পান, ওটাকে বলা হয় সাব কোরিওনিক হেমাটোমা। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে সাব অ্যামনিওটিক হেমাটোমা না সাব কোরিওনিক হেমাটোমা বুঝতে পারছেন না। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে ইয়ে লেখা যে দেখা মানে অ্যাজ এ হোল পেরিস্যাক কালেকশন। হ্যাঁ, এটা লেখাই হচ্ছে বেটার। আবার আরেকটা হলো রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা, ব্লিডিং বিহাইন্ড দ্য প্লাসেন্টার পিছনে হচ্ছে রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা যেটাকে বলে, প্লাসেন্টার পিছনে হেমাটোমা। তাহলে হেমাটোমার বিভিন্ন টার্ম আছে, প্লাসেন্টার ব্লিডিং বিহাইন্ড দ্য প্লাসেন্টা করে রেট্রোপ্লাসেন্টাল হেমাটোমা, আর অ্যামনিওটিক লেয়ারের পিছনে ব্লিডিং বিহাইন্ড দ্য অ্যামনিওটিক লেয়ার সেটা হচ্ছে যে সাব অ্যামনিওটিক হেমাটোমা। ব্লিডিং আউটসাইড দ্য জেস্টেশনাল স্যাক ওটা হচ্ছে সাব কোরিওনিক হেমাটোমা। তো এখন সবগুলোর থেকে সাব অ্যামনিওটিক হেমাটোমা না সাব কোরিওনিক হেমাটোমা, সাব অ্যামনিওটিক না সাব কোরিওনিক বুঝতে পারছেন না, যে হোল এটা লেখা বেটার যে পেরিস্যাক কালেকশন। হ্যাঁ, অনেকে সেক্ষেত্রে আপনি সাব অ্যামনিওটিক না সাব কোরিওনিক বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন পেরিস্যাক কালেকশন। পেরিস্যাক কালেকশন লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় যে AFI, হ্যাঁ 24 সপ্তাহের পরে, বইয়ে বলা হচ্ছে 24 সপ্তাহের পরে গিয়ে AFI আপনি বলবেন। 24 সপ্তাহের আগে আমরা কখনোই AFI ডায়াগনোসিস করবো না। তবে আমাদের দেশে আমরা 30 উইকসের পরে AFI-টা মেপে থাকি, 30 উইকসের পরে। স্ক্যানের সময় আমরা 24 সপ্তাহের আগে আমরা ফিল্ড সম্পর্কে ইয়ে করি, ওটা অন্য বিষয়। কিন্তু প্র্যাকটিসের সময় নরমাল প্রেগন্যান্সি প্রোফাইলের সময় আপনারা হচ্ছে AFI-টা 30 উইকসের পরে গিয়ে আমরা মেপে থাকি। আরেকটা বিষয় যে প্লাসেন্টা এবং অ্যামনিওটিক ক্যাভিটির উপর ভিত্তি করে, মনে করেন টুইন প্রেগন্যান্সি পেয়েছেন, হ্যাঁ দুটো প্লাসেন্টা পেয়েছেন, দুটো অ্যামনিওটিক ক্যাভিটি পেয়েছেন, দ্যাট মিন্স দুই টুইনের মাঝখানে আপনি একটা ইন্টার অ্যামনিওটিক মেমব্রেন পাচ্ছেন হাইপারটুইন। তখন তার মানে দুটো ক্যাভিটি, দুটো প্লাসেন্টা, তখন ওটা হবে ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক, হ্যাঁ টুইন। আবার মনে করেন যে আপনি একটা প্লাসেন্টা পাচ্ছেন, হ্যাঁ কিন্তু ইন্টার অ্যামনিওটিক মেমব্রেন পেয়েছেন দুটা ক্যাভিটি, সেক্ষেত্রে একটা প্লাসেন্টা মনোকোরিওনিক আর দুটা ক্যাভিটি ডাই অ্যামনিওটিক। আর মনে করেন যে আপনি একটাই প্লাসেন্টা পাচ্ছেন, হ্যাঁ একটাই প্লাসেন্টা পাচ্ছেন, একটাই অ্যামনিওটিক ক্যাভিটি পাচ্ছেন, তখন মনোকোরিওনিক মোনো অ্যামনিওটিক। আর প্লাসেন্টা একটা কিন্তু ক্যাভিটি দুইটা, তখন মনোকোরিওনিক ডাই অ্যামনিওটিক। আর মনে করেন যে ইয়ের ক্ষেত্রে প্লাসেন্টা দুটো পাচ্ছেন, অ্যামনিওটিক ক্যাভিটি দুটো পাচ্ছেন, তখন ডাইকোরিওনিক ডাই অ্যামনিওটিক। এভাবে প্লাসেন্টার সংখ্যার উপর ডিপেন্ড করে এবং অ্যামনিওটিক ক্যাভিটির উপর ডিপেন্ড করে আমরা মন্তব্য করবো টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি আজকে প্লাসেন্টা এন্ড অ্যামনিওটিক ফ্লুইডের ক্লাস। এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাবর্শন এন্ড এক্টোপিক প্রেগন্যান্সি। সো আমি গোইং টু স্টার্ট উইথ অ্যাবর্শন। বেসিক্যালি অ্যাবর্শন হচ্ছে প্রেগন্যান্সি প্রোফাইলেরই একটা পার্ট। একটা পেশেন্ট যখন আপনার কাছে প্রেগন্যান্সি প্রোফাইল আল্ট্রাসোনোগ্রাফি করাতে আসবে, তখন আপনাদের পেশেন্টের কোনো কারণে মিসক্যারেজ হয়ে গিয়েছে কিনা সেটা হচ্ছে আপনাদের দেখতে হবে। সো বিগিনিং উইথ দ্যাট আমাদের একটু জানতে হবে ইউটেরাসের কি পার্ট আছে, যেটা ইউটেরাস ওভারি ক্লাস আপনারা শিখে ফেলেছেন। ইউটেরাস আছে ফান্ডাস, বডি, মাস এবং সার্ভিস। আর আমাদের অ্যাবর্শন যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করাবো, ইট মিন্স আমরা যখন প্রেগন্যান্সি প্রোফাইল করাবো, তখন আমাদের যেই নরমাল প্রিপারেশনে আমরা পেশেন্ট পরীক্ষা করি সেটাই আমাদের নরমাল প্রিপারেশন থাকবে। আমরা পেশেন্টকে পানি খাওয়াবো, অপেক্ষা করবো, যখন পেশাবের যথেষ্ট পরিমাণ চাপ হবে তখন আমরা হচ্ছে পরীক্ষাটা করবো। আর এক্ষেত্রে পেশেন্ট থাকবে সুপাইন পজিশনে এবং আমরা একটা লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করবো, দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলোতে। এবং আমরা ট্রান্সডিউসারটাকে এভাবে লংগিটিউডিনালি অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সভার্সলিও পরীক্ষাটা করবো।
আর ফ্রিকোয়েন্সিটা ইউজুয়ালি হবে হচ্ছে 3.5 মানে 3.5 মেগাহার্জ, আর লিনেন্টিন পেশেন্ট হলে সেক্ষেত্রে আমরা 5 মেগাহার্জে দেখবো। সো অ্যাবর্শনের ডেফিনিশন আপনারা সবাই জানেন, এটা আমরা এমবিবিএস এ যা পড়ে আসছি সেটাই। এটা হচ্ছে যে আমাদের টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি বিফোর দ্য এজ অফ দ্য ভায়াবিলিটি। ভায়াবল এজ বাংলাদেশের জন্য হইতেছে 28 উইকস, মনে রাখবেন। আর এই হচ্ছে অ্যাবর্শনের আপনার নর্মাল টাইপসগুলো, অর্থাৎ অ্যাবর্শনের স্পন্টিনিউয়াস, ইনডিউসড, আইসোলেটেড, রিকারেন্ট, এগুলো অনেকভাবে বলা যায়, বাট মেক শিওর যে এগুলো আপনারা কখনোই কোনো রিপোর্টে লিখবেন না, কারণ এগুলো টোটালি হিস্ট্রি বেসড। যেমন স্পন্টিনিউয়াস, একটা পেশেন্ট বললো যে সে হঠাৎ করে তার অ্যাবর্শন হয়ে গেছে, সে বাথরুমে বসছিল তার অ্যাবর্শন হয়ে গেছে, অথবা ইনডিউস, সে চেষ্টা করছিল অ্যাবর্শনের জন্য, আইসোলেটেড অথবা রিকারেন্ট এরকমও হতে পারে। সো এই অল কেসেস এর ক্ষেত্রেই আপনি হচ্ছে অ্যাবর্শন আপনারা টোটালি হলো করবেন, আপনারা লিখবেন না, যেহেতু এটা হিস্ট্রি বেসড। আর আদার যে টাইপসগুলো আছে যেমন কমপ্লিট, ইনকমপ্লিট, ইনএভিটেবল, থ্রেটেন্ড, মিসড, এই টাইপগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের রিপোর্টিং এ যাবে। তার মধ্যে আমরা ইনএভিটেবল লিখবো না, থ্রেটেন্ডও লিখবো না, কারণ এগুলো কজওয়াল বেসড। যেমন আমার থ্রেটেন্ড লিখতে হলে অ্যাকচুয়ালি কজটা লিখে দিব, আর ইনএভিটেবল হচ্ছে যে অ্যাবর্শনটা কোনোভাবে প্রিভেন্ট করা যায় না। সো ইন দ্যাট কেস হচ্ছে কি এটাও আমরা বাংলাদেশে সাধারণত লিখি না। আমরা আসলে 3টা অ্যাবর্শনের দিকে মেইনলি ফোকাস করবো, একটা হচ্ছে কমপ্লিট, ইনকমপ্লিট, আর হচ্ছে মিসড অ্যাবর্শন, মনে রাখবেন। নাও আমরা কজেস অফ অ্যাবর্শনস গুলো যদি একটু দেখে ফেলি, সো দেয়ার আর দ্য কজেস, যেটা লেখা আছে ফার্স্ট এন্ড মিড ট্রাইমেস্টারে, এগুলো একটু রিডিং করে নেবেন, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। চলে আসি আমাদের আজকের ক্লাসে মেইন টপিকে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কমপ্লিট অ্যাবর্শন। ইন কেস অফ কমপ্লিট অ্যাবর্শনে যেটা হবে যে পেশেন্টের পুরো কয়টা প্রোডাক্ট থাকবে, অর্থাৎ হচ্ছে কি বাচ্চাটা পুরাটাই হচ্ছে এক্সপেল আউট হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনার হিস্ট্রিগুলো এরকম হবে, একটা পেশেন্ট এসে আপনাকে বলবে যে সে প্রেগন্যান্ট ছিল এবং প্রেগন্যান্সির পরে তার হঠাৎ করে কয়েকদিন আগে প্রচন্ড পরিমাণে হচ্ছে তলপেটে ব্যথা স্টার্ট হচ্ছে এবং হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, সাথে সাথে তার হলো আপনার ক্লট পাস করেছে, অর্থাৎ 3টা হিস্ট্রি, পেইন ছিল, ক্লট পাস করেছে এবং হচ্ছে ব্লিডিং। সো এই যদি হিস্ট্রিটা থাকে তাহলে আপনার মাথায় রাখতে হবে যে পেশেন্টের অ্যাবর্শন হচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনার যখন কমপ্লিট অ্যাবর্শন, এই ক্ষেত্রে পেশেন্ট আরেকটা হিস্ট্রি দিবে যে তার এই পেন ক্লট ব্লিডিংটা সাবসাইডেড হয়ে গেছে, সেরে গিয়েছে। তাহলে এটা হইলে আপনি বুঝবেন যে যদি সাবসাইডেন্সও হয়ে যায়, অর্থাৎ পেন ক্লট ব্লিডিংটা হয়েছে এবং চলেও গেছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন। মনে রাখবেন এক্ষেত্রে আমরা সোনোগ্রাফিক্যালি পেশেন্টের দেখবো যে ইউটেরাসটা একেবারে এনলার্জ হয়ে গিয়েছে এবং হলো আপনার পেশেন্টের যে রেসিডুয়াল চেঞ্জ যেটা আসার কথা, আপনার এন্ডোমেট্রিয়াল থিকনেসটা, ইকোজেনিক লাইন দেখা যাবে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু পুরো প্রোডাক্ট অফ কনসেপশনটা বের হয়ে গেছে, তাহলে আপনি একদম এমটি ইউটেরাস দেখবেন, কোনো লেভেলের কোনো প্রোডাক্ট দেখতে পাবেন না। এবং 2 উইকস পরে সাধারণত দেখা যায় এই ধরনের পেশেন্টের ইউটেরাসটা একদম নর্মাল হয়ে গেছে। সো এই হচ্ছে একটা কমপ্লিট অ্যাবর্শনের ছবি। প্রথমে মা হিস্ট্রি দিল যে সে প্রেগন্যান্ট ছিল, পেন ক্লট ব্লিডিং হয়েছে এবং তারপরে পেন ক্লট ব্লিডিং গুলা সাবসাইডও করে গেছে। এবং এখানে আমরা ভালো মতো ইউটেরাসটা দেখলে দেখবো ইনলার্জ এবং এই হাইপার ইকোজেনিক একটা লাইন দেখা যাচ্ছে ভিতরে, এটা হচ্ছে ডেসিডুয়া। তো এই হচ্ছে মোটামুটি অ্যাবর্শনটা দেখা যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এটাও একটা ভালো একটা ছবি, বড় একটা ছবি, এই যে দেখেন এন্ডোমেট্রিয়ামটা থিকেন হয়ে আছে। কমপ্লিট অ্যাবর্শনে পুরা কয়টাসের প্রোডাক্টটা, ফিটাস পার্টটা এক্সপেল আউট হয়ে গিয়েছে। ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে পেশেন্ট বলবে যে তার পেন ক্লট ব্লিডিং ছিল এবং সেটা সাস্টেইন করতেছে, মানে পেন ক্লট ব্লিডিংটা এখানে সাস্টেইন করতেছে, অর্থাৎ হচ্ছে সাবসাইডেড হয়ে যায় নাই। সো এটাই বলবে যে তার প্রেগন্যান্ট ছিল, তারপরে পেন ক্লট ব্লিডিং ছিল এবং তারপরে বলবে ব্লিডিংটা তখনও আছে, সাবসাইড হয়ে যায় নাই। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউটেরাসটা বড় হয়ে গেছে, রেসিডুয়াল চেঞ্জেস আছে এবং আমরা দেখবো এখানে অল্প পরিমাণ প্রোডাক্ট দেখা যাবে, বাট কোনো ফিটাল লাইফের সাইন দেখা যাবে না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটেরাসটা বড়, ভিতরে একটা এরকম স্যাক এবং অল্প পরিমাণ ফিটাল বোলও আছে। এবং এটা যদি আমরা লাইফ সাইন, অর্থাৎ লাইফ সাইন আমরা কিভাবে দেখি, যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট, এগুলো আমরা এম মোড দিয়ে অর্থাৎ মোশন মোড দিয়ে যখন পরীক্ষা করবো দেখবো কোনো লেভেলের কার্ডিয়াক মোশন নাই, অর্থাৎ এম মোড একদম নীল দেখাবে, সেক্ষেত্রে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ এই ক্ষেত্রে পার্শিয়ালি প্রোডাক্ট আছে, পার্শিয়ালি এক্সপেল আউট হয়ে গিয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে মিসড অ্যাবর্শন। এক্ষেত্রে পুরো বাচ্চাটাই থাকবে, সাস্টেইন করবে, বাট বাচ্চাটা কি থাকবে, বাচ্চাটা হচ্ছে পুরোটা আছে, জেস্টেশনাল স্যাক আছে, ফিটাল পোল আছে, এভরিথিং ইজ দেয়ার, বাট নো ফিটাল লাইফ সাইন, অর্থাৎ এম মোডটা একদম নীল দেখা যাবে, অর্থাৎ পুরো কনসেপশন প্রোডাক্ট আছে, বাট হচ্ছে আপনার কোনো কার্ডিয়াক পালসেশন নাই। এই ক্ষেত্রে ফিচার্স গুলোতে কিন্তু পেন ক্লট ব্লিডিং থাকবে না। পেন ক্লট ব্লিডিং এক্ষেত্রে কি হবে, সো যেটা হচ্ছে যে তার এখানে ব্লিডিং না হয়ে পারসিস্টেন্ট ব্রাউনিশ কালারের ভেজানাল ডিসচার্জ দেখতে পাওয়া যাবে। সে প্রেগন্যান্সির কোনো সাইন সিমটমস গুলা দেখতে পাবে না, অর্থাৎ তার বাচ্চাটা নড়াচড়া করবে না। ইউটেরাসের সাইজটা যেটা প্রেগন্যান্সিতে ইনলার্জ হওয়ার কথা ছিল সেটা ছোট হতে থাকবে, শ্রিঙ্ক করতে থাকবে, অর্থাৎ ইউটেরাসটা ছোট হতে থাকবে। কোনো হার্ট সাউন্ড শুনতে পাওয়া যাবে না এবং রেট্রোগ্রেশন অফ ব্রেস্ট চেঞ্জেস, অর্থাৎ হচ্ছে তার ব্রেস্ট গুলা নন প্রেগন্যান্ট স্টেটে চলে আসবে, ছোট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউটেরাসের সাইজটা ইনলার্জই দেখতে পাবো, আমরা একটা জেস্টেশনাল স্যাক এবং ফিটাল বোল দেখতে পাবো এবং ফিটাল বোলের সাইজ হবে হচ্ছে লেস দ্যান 4 মিলিমিটার, অর্থাৎ এটা 8+ এই মোর দ্যান 4 মিলিমিটার, অর্থাৎ এটা 8+ উইক হয়ে গিয়েছে। আর আমরা জানি যে 8+ উইকে অবশ্যই বাচ্চার হার্ট চলে আসার কথা। এক্ষেত্রে এম মোড দিয়ে পরীক্ষা করলে আমরা দেখতে পাবো বাচ্চাটার কোনো হার্ট নাই। সো লেটস হ্যাভ এ লুক দিস পিকচার। এটা একটা আর্লি প্রেগন্যান্সি দেখা যাচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে জেস্টেশনাল স্যাক, এই যে এটা খুব সুন্দর একটা ফ্লুইডও দেখতে পাচ্ছি এবং ভিতরে একটা ফিটাল পোল দেখা যাচ্ছে, এই সাদা এই অংশটাই হচ্ছে আমাদের বাচ্চাটার সিআরএল। সো এখন আমি এটা কনফার্ম প্রেগন্যান্সি কিনা লাইভ প্রেগন্যান্সি কিনা দেখার জন্য আই নিড টু ডু এম মোড। সো দেখেন এম মোডে চাপ দিলে এখানে কোনো ফিটাল কার্ডিয়াক পালসেশনস দেখতে পাওয়া যাচ্ছে না, ইটস এ সিঙ্গেল লাইন, ইট মিন্স ইটস এ কেস অফ মিসড অ্যাবর্শন। মনে রাখবেন। আর ইনএভিটেবল অ্যাবর্শন সাধারণত আমরা রিপোর্ট করি না, একটু জেনে রাখেন। এই ক্ষেত্রে আপনি যখন আল্ট্রাসোনোগ্রাফি করতেছেন ওই মোমেন্টে অ্যাবর্শনটা শুরু হয়ে গেছে, এটাকে প্রিভেন্ট করা যাচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্ট
বলবে তার পেন ক্লট ব্লিডিং হচ্ছে, আপনি হয়তো হালকা কার্ডিয়াক পালসেশন পাবেন এর দিয়ে দেখলে, বাট এটাকে বাঁচাতে পারবেন না, এটা সাবসাইডেড হয়ে যাবে। অর্থাৎ আমি একটা যদি ছবি দেখাই, এটা একটা সেকেন্ড অ্যাবর্শন, অর্থাৎ বাচ্চাটা রিস্কে আছে কিন্তু অ্যাবর্শন শুরু হয় নাই। আর এই ক্ষেত্রে বাচ্চাটার অ্যাবর্শন স্টার্ট হয়ে গেছে, পার্শিয়ালি বের হওয়া স্টার্ট করছে, বাট বাচ্চাটা তখনও কিন্তু জীবিত, বাট এটাকে কোনোভাবে আর বাঁচানো সম্ভব না, যেহেতু ইউটেরাসের প্ল্যাসেন্টা থেকে এটা ডিটেচ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে বাচ্চাটার অ্যাবর্শন স্টার্ট হয়ে গেছে, এটাকে প্রিভেন্ট করা যাবে না, এটাকেই বলা হবে ইনএভিটেবল অ্যাবর্শন। এন্ড লাস্ট ওয়ান, এখানে পার্শিয়ালি বাচ্চাটা বের হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। আর যখন পুরাটা বের হয়ে যাবে ওইটাই হবে কমপ্লিট অ্যাবর্শন। আর টাইপস অফ থ্রেটেড অ্যাবর্শন এটা আমরা পড়বো না, কারণ এটা হচ্ছে আপনাদের প্লাসেন্টা ক্লাসে ওই যে আপনারা বিভিন্ন সমস্যা দেখছেন প্লাসেন্টার, সবগুলো রিস্কি প্রেগন্যান্সি, যেমন আপনার অ্যাবডপশিও প্লাসেন্টা, তারপরে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, এগুলো সবগুলাই হচ্ছে বেসিক্যালি থ্রেটেড অ্যাবর্শনের মধ্যে পড়তেছে। আচ্ছা, ফাইনালি আমরা ব্লাইটেড ওভাম দেখবো। ব্লাইটেড ওভাম হচ্ছে একটা অ্যানিমব্রায়োনিক প্রেগন্যান্সি, অর্থাৎ এটা একটা প্রেগন্যান্সি যে প্রেগন্যান্সিতে আপনার জেস্টেশনাল স্যাক তৈরি হয় বাট কিন্তু কোনো ফিটাল পোল তৈরি হয় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন করতে পারে যে স্যার আমাদের যখন প্রেগন্যান্সি ইনিশিয়াল স্টেজে আসে তখন তো সব ক্ষেত্রে জেস্টেশনাল স্যাক দেখা যায়, ফিটাল পোল দেখা যায় না। তো এটা একটা প্রেগন্যান্সি যে প্রেগন্যান্সিতে জেস্টেশনাল স্যাক থাকবে কিন্তু কোনো ফিটাল পোল থাকবে না। তাহলে কখন আমরা বলবো? যখন আমরা জেস্টেশনাল স্যাকটার সাইজ মাপবো এবং মেপে দেখবো এটা সাইজ মোর দ্যান 25 মিলিমিটার, ওটাকেই বলা হয় ব্লাইটেড ওভাম। এই যে দেখেন ছবিটা, এখানে একটা জেস্টেশনাল স্যাক দেখতে পাইতেছেন, এই যে ফিটাল পোল নাই, অর্থাৎ এটা একদম অ্যানিকুইক এরিয়া, এবং এইখানে দেখেন সাইজটা 27 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে, যেহেতু 25 মিলিমিটারের উপরে, এটাই হচ্ছে আপনার ব্লাইটেড ওভাম, মনে রাখবেন। রিপোর্টিং গুলো আপনাদের বইতে সবগুলো দেওয়া আছে, আপনারা শুধু এই একটা নাই, এই মিসড অ্যাবর্শন এটার একটু ছবিটা তুলে নেন। আমি নেক্সট লেকচারে যাচ্ছি, এটা একটু ছবিটা তুলে নেন আপনারা। ওকে, আমরা চলে আসলাম একটপিক প্রেগন্যান্সিতে এখন। ইন কেস অফ একটপিক প্রেগন্যান্সি আপনারা মনে রাখবেন এই ক্ষেত্রে টাইপ অফ প্রেগন্যান্সি, বাট এটা হচ্ছে ইউটেরাসের মধ্যে আপনার বাচ্চাটা হয় নাই, অন্য কোথাও চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এগুলা খুব একটা কিছু ইম্পর্টেন্ট কিছু না। আপনারা এই ফিলোপিয়ান টিউবের পার্টস গুলো আপনার নাম জানেন, এটা অ্যানাটমিতে পড়া, আমি এখানে টাইম ওয়েস্ট না করি। এক্ষেত্রে আপনারা পেশেন্টে নরমাল আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন, করার জন্য যে প্রিপারেশন গুলো লাগবে সেগুলোই নেবেন। একটু আগে যা বলেছি যে পেশেন্ট হচ্ছে ইন্টারেস্টেড থাকবে, এবং হচ্ছে আপনারা যে ট্রান্সডিউসারটা এখানে ইউজ করবেন সেটা আপনার হবে 3.5 মেগাহার্টজ অথবা 3.5 মেগাহার্টজ অথবা 5 মেগাহার্টজ, কারেক্ট এটা সেট করবেন। আর নাও একটপিক প্রেগন্যান্সি হচ্ছে একটা প্রেগন্যান্সি ওয়্যার দা ফিটাস ইজ প্রেজেন্ট ইন দা আনইউজুয়াল প্লেস, অর্থাৎ পোস্টেরিয়র ফান্ডাল ইউটেরাসের কাছে থাকবে না, অন্য কোথাও থাকবে। একটু ছবি দেখেন, এটা অ্যানাটমিতে শিখে আসছেন এই ছবিটা। এই যে বিভিন্ন জায়গায় ইমপ্ল্যান্ট হতে পারে, একটপিকে সার্ভিক্সে হতে পারে, মোট কথা ইউটেরাসে হবে না, ইউটেরাসের বাইরে যে কোনো জায়গায় ইমপ্ল্যান্টেশন হয়েছে, ওভারিতেও হতে পারে। এই ক্ষেত্রে আমরা করবোটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা নরমালি পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি করবো, এবং আপনারা কি দেখেন ফার্স্টে ইউটেরাসটা দেখেন, ইউটেরাসটা কি হয়ে থাকে? একেবারে লার্জ হয়ে থাকে, বড় হয়ে থাকে, আর কি থাকে? রেসিডুয়াল চেঞ্জেস দেখতে পাওয়া যায়, রাইট? সো এই ক্ষেত্রেও তাই দেখা যাবে, ইউটেরাসটা বড় হয়ে যাবে, রেসিডুয়াল চেঞ্জ হবে। এবং অনেকে বলে এটা কেন হবে? কারণ হরমোনাল চেঞ্জের জন্য হবে। কারণ ওই যে কর্পাস লুটিয়াম থেকে প্রেগন্যান্সি টাইমে প্রোজেস্টেরন সিক্রেটেড হইতেই থাকে, এবং আনলেস আনটিল একেবারে পুরো প্রেগন্যান্সি কন্টিনিউ করে সে। কিন্তু এই ক্ষেত্রে ওইটা তো মানে একটপিক হইলেও বলতে পারেন এখানে ইমপ্ল্যান্ট হয় না, কিন্তু ইমপ্ল্যান্ট অন্য কোথাও হয়েছে। তাহলে অন্য যে কোনো জায়গাতেই ইমপ্ল্যান্ট হোক না কেন, ইউটেরাসটা এনলার্জ হবেই। সো দিস ইজ দ্য কন্ডিশন ওয়্যার অ্যাকচুয়ালি আপনার ইমপ্ল্যান্টেশন গুলো হতে পারে। এবং এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা একটা আপনার ডিসেক্টেড ইউটেরাসের ছবি। দেখেন ইউটেরাসটা কিন্তু বড় হয়েই আছে, বাচ্চাটা ইমপ্ল্যান্ট হয়েছে কিন্তু আপনার ওভারিতে। তাহলে যেখানেই ইমপ্ল্যান্টেশন হোক না কেন, ইউটেরাস এনলার্জ হবেই। সো এখন আমরা একটা ছবি দেখি, এই যে দেখেন ইউটেরাসটা খালি, অনেক বড়, রেসিডুয়াল চেঞ্জ, সিরোডোস্যাক সবই আছে, বাট ইমপ্ল্যান্টেশনটা হয়েছে ফেলোপিয়ান টিউবের ভিতরে। সো এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে ফেলোপিয়ান টিউবের ভিতরে যে হয়েছে এটা বুঝতেছেন না, সমস্যা নাই, আপনারা টিভিএস করতে বলে দিবেন ইউটেরাস বড় দেখে, এবং পেশেন্টের যদি অ্যামিনেরিয়া থাকে বাকিটা টিভিএস এ ধরা পড়বে। আচ্ছা দেখেন ব্লাডার, এটা হচ্ছে আপনার ইউটেরাস। তাহলে এইখানে দেখেন ইমপ্ল্যান্টেশনটা হয়েছে টিউবের ভিতরে। তাহলে এগুলো সব টিউবাল প্রেগন্যান্সি এবং ইউটেরাসটা ফাঁকা। টিভিএস করলে দেখা যায় খুব সুন্দর, এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে না, এই ছবিটা দেখেন বাইরে দিয়ে সার্ভিক্সে হয়েছে, এখানেও তাই বাইরে। ছবিটা তো ক্লিয়ার না? এটা একটা নরমাল প্রেগন্যান্সি, ঠিক আছে, কিন্তু কোথায় হয়েছে? ইউটেরাসের ভিতরে, এই ব্লাডারের কি বলে ওভারির মধ্যে। ওকে, টিভিএস এ আমরা অনেক ভালো ডায়াগনোসিস করতে পারি, যেন কিছু টিভিএস এর ছবি দেখাচ্ছে, এগুলো সব ইউটেরাসের বাইরে একটপিক। টিভিএস এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরে একটপিক, অপারেশন করলে এখানে দেখা যাচ্ছে টিউবের মধ্যে। আমরা কনফার্ম হবো হচ্ছে ইউটেরাসটা দেখি, ইউটেরাসটা একদম খালি, অনেক বড়, এই যে ডিসিডুয়াল চেঞ্জ আছে এবং বাল্কি ইউটেরাস আছে, এবং বাইরে দিয়ে বিশাল বড় এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে। সো যখনই আনইউজুয়াল প্লেস গুলাতে এরকম দেখবো এবং কালার দিয়ে দেখবো, কালার নিচ্ছে, আমরা শিওর হয়ে যাবো এগুলা হচ্ছে একটপিক প্রেগন্যান্সি, এটা ইন্টেস্টাইনে হয়েছে, ঠিক আছে। এই যে হেটারোট্রফিক প্রেগন্যান্সি মানে দুই জায়গাতেই প্রেগন্যান্সি আছে, এই যে এটা যেমন দুইটাতে ইউটেরাসে আছে, ইউটেরাসের বাইরেও আছে। তাহলে সোফার হচ্ছে এগুলাই, এই যে দেখেন আমাদের ইউটেরাসের বাইরে প্রেগন্যান্সি গুলো থাকলে এগুলো টিভিএস এ খুব ভালো দেখা যায়। সো যখন একটা পেশেন্টের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ থাকবে, বাচ্চাটা ইউটেরাসে থাকবে না, ইউটেরাসটা অনেক বড় দেখা যাবে এবং বাল্কি দেখা যাবে, এবং ফেলোপিয়া আপনার রেসিডুয়াল চেঞ্জেস দেখা যাবে,
বাট পেশেন্টের বাচ্চাটা ইউটারাসের ভিতরে নাই, ক্লিয়ারলি এটা ইন্ডিকেট করে টেকটপিক। এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা কারেক্ট জায়গা আইডেন্টিফাই না করতে পারলেও টিভিএস করতে দিব এবং কনফার্ম করবো। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, দেন আমরা ক্লাস শেষ করবো।